আজকে বলবো জেন্টলম্যান, আই হোপ দ্য বেসিক থিংস, বেসিক এলিমেন্টস অফ ফেজর্স। আমাদের যে ফেজরের কথা বলা হয়েছে, আমরা আজকে এই চ্যাপ্টারে কিছু বেসিক জিনিস পড়বো যেগুলি আমাদের অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জিনিসগুলি জানা থাকতে হবে। ওকে, আমরা যদি কোনো একটা সার্কিটের মধ্যে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া থাকে, তাহলে আমার রেজিস্টিভ যে সার্কিটটা থাকে, যেটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট, এখানে ভোল্টেজ এন্ড কারেন্টের রিলেশনশিপটা কি হবে সেইটা আমাকে একটু জানা থাকতে হবে। যেমন ধরো এটা একটা সার্কিট, এখন এর ভোল্টেজটা মনে করে যে এই আমার স্মল ভি, যদি স্মল ভি লেখা থাকে তাহলে এটা হচ্ছে সাইনোসয়েডাল, মানে এটা হচ্ছে এসি ভ্যালু। এই কথাটা মনে রাখবে, এটা হচ্ছে এসি ভ্যালু। আর যদি ক্যাপিটাল ভি বলা থাকে তাহলে এটা হচ্ছে ডিসি ভ্যালু। রিমেম্বার, এটা হচ্ছে আমরা সাধারণত এইটা বুঝি একজন, এটা স্মল ভি এসি ভ্যালু, ক্যাপিটাল ভি ডিসি ভ্যালু। যদি স্মল আই, আমরা সাধারণত এই বইয়ে এই নোটেশনগুলি ইউজ করবো আর কি, সেজন্য আমি তোমাকে এটা বলে দিচ্ছি। যদি স্মল আই থাকে তাহলে মনে করবে এটা এসি ভ্যালু, এসি কোয়ান্টিটি। আর যদি ক্যাপিটাল আই থাকে তাহলে এটাকে আমরা বলি সাধারণত ডিসি কোয়ান্টিটি। জিনিসগুলি একটু মনে রাখবা। ওকে ফাইন। এখানে আমরা একটা সার্কিটের মধ্যে, যেমন ধরো এই সার্কিটের মধ্যে আমি যে ভোল্টেজটা দিয়েছি, ভোল্টেজটার মান হতে পারে যেমন ধরো 10 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, 10 অ্যাঙ্গেল অফ ধরো 0। এখানে একটা কারেন্ট আছে, ধরো কথার কথা, এখানে কারেন্টের অ্যাঙ্গেলটা হবে সেম ফেজ। ভোল্টেজ এবং কারেন্ট যদি সেম ফেজ হয় তার মানে কি, এখানে কারেন্টের ভ্যালুটা হবে, তাহলে যাই হোক এখানে মনে করে যে কারেন্টের মানটা যদি 5 হয়, ধরো কারেন্টের মানটা যদি 5 হয়, কিন্তু তারও অ্যাঙ্গেলটা কিন্তু হবে 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? দেখো এইটা ভোল্টেজটাও 0, এই রেজিস্ট্যান্সটা, এই কারেন্টের অ্যাঙ্গেলটাও 0। তার মানে কি, এটা যদি মনে করে যে এটা যদি 30 হয় তাহলে এই কারেন্টের ভ্যালুটাও 30 ডিগ্রি হবে। তার মানে এমন একটা সার্কিট, যেই সার্কিটের এটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। রিমেম্বার, যেই সার্কিটের রেজিস্ট্যান্স থাকে সেই সার্কিটের ভোল্টেজের অ্যাঙ্গেল, এটাকে বলে ফেজর অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে ম্যাগনিটিউড। ফেজর অ্যাঙ্গেল দুইটা মান যদি একই থাকে, ভোল্টেজ 30 ডিগ্রি, ওইটা 30, অথবা এটা এনি মান হতে পারে। এটা 150 ডিগ্রি ভোল্টেজ হলে আর কারেন্টের মানটা হবে 150 ডিগ্রি। সো এই দুইটা ভ্যালু যদি একই থাকে তাহলে আমরা ধরে নিব এটা তুমি জানো না। মনে করে জানো না এটা কি হবে, তুমি এটার মানটা দেওয়া আছে একটা বক্স, তোমাকে বলা হয়েছে এটা কি হবে। জাস্ট ধরো তুমি এটা মান দেওয়া আছে, তুমি জানো না হোয়াট ইজ দ্য, এই এলিমেন্টটা কি তোমাকে বলা হয়েছে, তুমি জানো না হোয়াট ইজ, এটার ভিতরে একটা এলিমেন্টস দেওয়া আছে, হোয়াট ইজ দ্য এলিমেন্টস, তুমি কিভাবে বুঝবা? যখনই দেখবা এই ভোল্টেজও একই অ্যাঙ্গেল, কারেন্টও একই অ্যাঙ্গেল, তখন তুমি মুখস্থ বলে দিবা এটা কিছুই না, বাট এটার ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্টর আছে। ব্যাপারটা বুঝছো? কারণ কি, ভোল্টেজ এন্ড কারেন্ট ইন ফেজ ইন এ রেজিস্টিভ সার্কিট। একটা রেজিস্টিভ সার্কিটে একমাত্র ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেলটা একই ফেজে থাকে, মানে একই অ্যাঙ্গেলে থাকে, যেটাকে আমরা বলি ইন ফেজ। ওকে জানবেন, আমরা বেশি কথা বলবো না, কারণ উই হ্যাভ টু গো লং ওয়ে, আমাদের অনেক দূর যেতে হবে। সো আমরা অল্প কথা বলবো, বাট উই উইল নো দ্য বেসিক থিংস। এন্ড তোমাকে এই জিনিসগুলি আমি যতটুকু পড়াই, আমি যদি তোমাকে মনে করে যে 1 ঘন্টা পড়াই, তোমাকে বাসায় 3 ঘন্টা পড়তে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবা, টিচার যেটুকু পড়াবে তোমাকে তার 3 টাইমস বেশি তোমাকে পড়তে হবে। ওকে, সো রেজিস্টার এই জিনিসটা আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। এই যে আমাদের, তার মানে এটা হচ্ছে সার্কিটে এখন আমাদের ফেজর রিলেশনশিপটা কিভাবে দেখিয়েছে। এই যে আমি লিখলাম তোমাকে যে ভোল্টেজটা হচ্ছে কি আমার ধরো 10, ভোল্টেজটা হচ্ছে কি আমার 10 0 ডিগ্রি এইটা, তাহলে আমার ইন ফেজ ধরো 5 0 ডিগ্রি, মানে এখানে আমার অ্যাঙ্গেলটা কিন্তু কনফার্ম, মানে তার মানে ভোল্টেজটা শুরু হয়েছে 0 ডিগ্রি থেকে, এই দেখো এটা উপরেরটা, আবার কারেন্টটা শুরু হয়েছে 0 ডিগ্রি থেকে, তার মানে এরা ইন ফেজ। এই যে এটা কখন হয়, যখন সার্কিটটা শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে, তখনই এই ছবিটা তুমি পাবা। যখন এই ধরনের ছবিটা কখন পাবা, যখন এটা রেজিস্টিভ সার্কিট, মানে ওই সার্কিটে শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স আছে। সো এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। সো দিস ইজ দ্য থিং। ওকে, তো আমাদের রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজের মানটা আমাদের ভি রাখি।
কি থাকে, ধরো ভি এর মানটা থাকবে ওই, ওকে এটা আমরা পরে বলি। সো এটা, সো এখানে দেখো কথাটা বলা আছে, ইউ নো দিস থিংস। কি বলা আছে দেখো, ফর এ পিওরলি রেজিস্টিভ এলিমেন্ট দ্য ভোল্টেজ অ্যাক্রস, ভোল্টেজের মান দ্য কারেন্ট থ্রু দ্য এলিমেন্টস আর ইন ফেজ। এই কথাটার মানে হচ্ছে ইন ফেজ মিন্স ভোল্টেজের কারেন্টের অ্যাঙ্গেলটা একই হবে, হ্যাঁ, উইথ দ্য পিক ভ্যালুজ রিলেটেড বাই দ্য ওহমস ল। ওকে, ভি ইজ ইকুয়াল টু আইআর, মানে পিক ভ্যালুজ কি, পিক ভ্যালু হচ্ছে কি কি বলতে যাচ্ছে, ভি এম ইজ ইকুয়াল টু আইআর, হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু আইআর তোমার ওহমস ল যেটাকে বলো। তার মানে এটা যদি এন হয়, এটা ম্যাক্সিমাম ভ্যালু মানে পিক ভ্যালু, পিক ভ্যালুটিকে বলি আমরা ম্যাক্সিমাম ভ্যালু। ভি এন ইজ ইকুয়াল টু আই এন, মানে আই এন আর, আর তো আর ম্যাক্সিমাম হতে পারে না, সো আই এম আর ভি এম দুইটা ভ্যালু, অথবা তুমি এটাকে বলতে পারো ভি এম ডিভাইডেড বাই আই এন, সেটাকে আমরা ওহমস ল বলি, হ্যাঁ। ওকে, এইটা আর, সো এটা হচ্ছে এই ফর্মুলাটা আমাদের রেজিস্টিভ এলিমেন্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। সো দিস ইজ বন্ড জেনারেট। ওকে, নাও লেটস উই গো টু ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। যদি আমার কোন একটা সার্কিটে ইন্ডাকটিভ এলিমেন্টস দেওয়া থাকে লাইক দিস, হ্যাঁ, লাইক দিস, যদি কোন একটা সার্কিটে তোমার দেওয়া আছে, আমি একটা সাপ্লাই ভোল্টেজ দিলাম, হ্যাঁ, আমি একটা সাপ্লাই ভোল্টেজ, তো আমার এসি ভোল্টেজটা কিরকম, সবসময় এরকম একটা সাইনোসয়েডাল, হ্যাঁ। আর আমরা ডিসির ক্ষেত্রে কি করি, ডিসির ক্ষেত্রে করি একটা ছোট দাগ একটা বড় দাগ, এটা হচ্ছে আমাদের ডিসি সোর্স। আর আমাদের এসি সোর্সটা এরকম একটা গোল দিয়ে এর ভিতরে একটা ভিউ দিতে হয়, এটাকে বলে সাইনোসয়েডাল। ওকে, তাহলে আমাদের যদি একটা ইন্ডাক্টর থাকে, মনে করো, সো ধরো আমার এখানে এটা একটা ইন্ডাক্টর, হ্যাঁ, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে আমার এখানে কি হবে, আমার ভোল্টেজ, তাহলে এখানে কি হয়, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমার কারেন্ট আর ভোল্টেজটার মানটা কি হবে, কারেন্টের মানটা হবে 90 ডিগ্রি আগে পরে হবে। তার মানে আমার ভোল্টেজের মানটা যদি হয়, ধরো আমরা আগের মতো দেখাই, ভোল্টেজের মানটা যদি 0 ডিগ্রি হয়, হ্যাঁ, 10 0 ডিগ্রি, তাহলে কারেন্টের মানটা কত হবে, তার মানে এই লাইনে কারেন্টটা কত হবে, আইএল এর মানটা হবে, কারেন্টের মানটা হবে ধরো আগের মতো 5, কথার কথা 5, অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা কত হবে বলো, অ্যাঙ্গেলটা হবে আইএল এর মানটা হবে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি, মানে কারেন্টটা ভোল্টেজটা যেখান থেকে শুরু হয় তার 90 ডিগ্রি পরে থেকে শুরু হয়, ল্যাগিং। ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টটা ল্যাগিং, এটা তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে যে ভোল্টেজটা যেখান থেকে শুরু হবে তার থেকে 90 ডিগ্রি পরে কারেন্টটা শুরু হবে। মনে করো যে ভোল্টেজটা শুরু হয়েছে 0 ডিগ্রি থেকে, এখান থেকে ভোল্টেজটা শুরু হয়েছে, হ্যাঁ, এই যে ভোল্টেজটা শুরু হয়েছে 0 ডিগ্রি থেকে, দিস ইজ দ্য ভোল্টেজ। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? সিআর, আমি কথা বললে অবশ্যই সিআর। ওকে ওকে ফাইন, সিন্স দিস ইজ দ্য ভোল্টেজ, দেখো ভোল্টেজটা 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তাহলে আমার কারেন্টটা কোথা থেকে শুরু হবে, কারেন্টটা 90 ডিগ্রি পরে শুরু হবে। তাহলে আমার এই পাশের থেকে যদি শুরু হয়, তাহলে এগুলি হচ্ছে, হ্যাঁ, 10 20 30, এগুলি কিন্তু প্লাস, এদিকে প্লাস 90 ডিগ্রি, হ্যাঁ, রিমেম্বার আমি যখন বাম দিকে আসবো এটা প্লাস 90 ডিগ্রি, আর আমি যদি এদিকে যাই মাইনাস 90 ডিগ্রি এদিকে, তার মানে আমার যেখানে ম্যাক্সিমাম ভ্যালু সেখানে কিন্তু আমার 90 ডিগ্রি, মনে রেখো আমার যে পাশে, সো এটা হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, এই পাশে মাইনাস, এটা হচ্ছে মাইনাস 180 ডিগ্রি। সো আমার কারেন্টটা শুরু হচ্ছে আমার ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে, যে সার্কিটে কয়েল থাকে, একটা ইন্ডাক্টর থাকে, সেখানে যেখানে ভোল্টেজটা আগে শুরু হয় কারেন্টটা শুরু হয় তারপরে থেকে। ব্যাপারটা বুঝছো? তো এই কথাটা মনে রাখবা, এগুলি কিন্তু স্বতঃসিদ্ধ। যেমন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, এগুলি তোমাকে তুমি ইনবিল্ড জানো। ঠিক সেরকম রেজিস্টিভ সার্কিট এবং ইন্ডাকটিভ সার্কিটে যে কারেন্ট ইজ অলওয়েজ ল্যাগিং, মানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে তফাৎ থাকবে 90 ডিগ্রি, আদি এবং সেই সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত এই 90 ডিগ্রি। একটা কয়েলের এখানে ভোল্টেজ যখন শুরু হবে তার থেকে 90 ডিগ্রি পরে শুরু হবে কারেন্টটা, তো এটাকে বলে ল্যাগিং। তার মানে ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ইজ ল্যাগিং, মনে রেখো, ইন্ডাকটিভ সার্কিট কারেন্ট ইজ ল্যাগিং। এটার মানে হচ্ছে এই যে কারেন্টটা মাইনাস 90 ডিগ্রি আর ভোল্টেজটা হচ্ছে প্লাস 0 ডিগ্রি, মানে ওর থেকে 90 ডিগ্রি পরে শুরু হচ্ছে, অথবা এটাকে উল্টাও বলতে পারো। কারেন্টটা যদি ল্যাগিং হয় তার মানে কি, এখানে ভোল্টেজটা লিডিং, তার মানে ইন্ডাকটিভ সার্কিটে
ভোল্টেজটা লিডিং, কারেন্টটা ল্যাগিং, এই কথাটা মনে রেখো। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, দিস ইজ আরেকটা ফর্মুলা আমরা এখানে যেটা দেখবো যে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা যেটা বলি, এখানে আমরা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে যে আমার যে এখানে যে রেজিস্টিভ ভ্যালুটা আছে এক্সেল, এক্সেলের ক্ষেত্রে আমরা এই এক্সেলকে আমরা কিভাবে, এটা তো তোমার হেনরি দেওয়া আছে, আমি এটাকে কিভাবে ওহম বানাবো? ওহমটা হচ্ছে এটাকে বানাতে হবে আমার এক্সেল, এখানে এল আছে, তাহলে এক্সেল আমার ওহম ভ্যালু আর কি, এই এক্সেলটা বলে ওহম। এক্সেল মানে হচ্ছে গিয়া আমার টুয়াইস পাই এফ, হ্যাঁ টুয়াইস পাই যে রেডিয়ান ভ্যালু, টুয়াইস পাই এফ এল, এটা হচ্ছে আমার এক্সেল। তার মানে এই এল এর যে মান দেওয়া থাকবে এখানে গুণ করতে হবে, আর এফ হচ্ছে এই আমার এই সার্কিটের ফ্রিকোয়েন্সি, যে ভোল্টেজটা দেওয়া আছে এই ভোল্টেজের একটা ফ্রিকোয়েন্সি আছে, হ্যাঁ এই বলো মনে করো যে এখানে 50 হার্টজ বলা থাকবে, যে এই ভোল্টেজ সোর্সটার ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়া 50 হার্টজ, এটা বলা থাকবে। এই 50 হার্টজ তোমাকে এখানে গুণ করতে হবে, তারপরে এই এল এর মানটা এখান থেকে এখানে পাবা, আর টুয়াইস পাই, পাই এর মান তো জানো 3.141, আর টুয়াইস পাই এইটা মান করার পরে এই যে ভ্যালুটা তুমি পাবা ওহম। তার মানে এই সার্কিটের V is equal to এই সার্কিটের VL is equal to V is equal to IR I হ্যাঁ XL, যে V is equal to IR, তার মানে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে R টা হচ্ছে XL, হ্যাঁ I VL is equal to IL XL। তার মানে এটা আমি বুঝতে পারবো এটা হচ্ছে আমার ইন্ডাকটিভ সার্কিট IL XL, এটা IR। কিন্তু আমার রেজিস্টিভ সার্কিটে এর আগের সার্কিটটা যেটা ছিল সেখানে আমি লিখছি V is equal to IR, যখন রেজিস্টিভ সার্কিট থাকে। ওকে, যখন আমার রেজিস্টিভ সার্কিট থাকে V is equal to আমার IR থাকে। ওকে, তো এই জিনিসগুলি তোমাকে একটু মনে রাখতে হবে। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমার VL is equal to IL XL। তো XL এর মানটা কি? XL এর মানটা হচ্ছে টুয়াইস পাই FL is equal to IL XL। সো XL এর এই ফেজ অ্যাঙ্গেলটা কি হবে? XL এর ফেজ অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি। XL এর ফেজ অ্যাঙ্গেল মনে করে যে 3 ওহম, কিন্তু 3 ওহমের সাথে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি এটা লিখতে হবে। 3 ওহম মনে করে যে এটা বলা আছে XL, XL এর মানটা দেওয়া আছে 3 ওহম, তবে এটা L দেওয়া নাই, XL বলা আছে। XL মানে হচ্ছে কি এখানে যে ইন্ডাক্টরটা দেওয়া আছে তার মানটা ওহমে বের করা হয়েছে, এটা XL is equal to 3 লেখা থাকে। তাই তুমি যখন XL is equal to 3 লিখবা তার সাথে ফেজর অ্যাঙ্গেল লিখতে হবে প্লাস, XL এর জন্য প্লাস 90। আর আমরা রেজিস্টর সেটা মনে করি যে রেজিস্টরটা ছিল আমাদের 3, তার সাথে রেজিস্টরের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, সবসময় মনে রাখবে রেজিস্টরের অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। কারণ কেন 0 ডিগ্রি? কেন 0 ডিগ্রি? কারণ এখানে আমার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কৌণিক দূরত্ব হচ্ছে 0 ডিগ্রি। ভোল্টেজ যেখান থেকে স্টার্ট হচ্ছে কারেন্টটা সেখান থেকে স্টার্ট হচ্ছে, তার মানে কি ভোল্টেজ এবং কারেন্টের এদের মধ্যে কৌণিক তফাৎ 0। সো এই জন্য R is equal to 0। আর XL is equal to প্লাস 90 ডিগ্রি কেন? XL is equal to প্লাস 90 ডিগ্রি কেন? কারণ ভোল্টেজটা যেখান থেকে শুরু হচ্ছে এটা যদি ভোল্টেজ তার থেকে 90 ডিগ্রি পরে, মানে কারেন্টের স্যার প্লাস না মাইনাস, এটা তো ইন্ডাকটিভ না। সরি, আমাদের ইন্ডাক্টরের ক্ষেত্রে এইটা হচ্ছে একটা প্লাস, কথা বুঝতে পারছো? ক্যাপাসিটরের ক্ষেত্রে তুমি এটা ধরবা মাইনাস। ওকে, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা প্লাস 90। ওকে, সো আমাদের এটা 90 ডিগ্রি, কারণ ল্যাগিং তো। ওকে ফাইন, আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মাঝখানে তফাৎ হচ্ছে গিয়ে তোমার কত? আমাজ ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে তফাৎ কতটুকু? এইটা যদি 0 ডিগ্রি হয় এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি পরে কারেন্টটা শুরু হয়। এটা ভোল্টেজ শুরু হয়েছে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে, সো কারেন্টটা শুরু হয়েছে তার থেকে আরো 90 ডিগ্রি পরে। সো তাদের মধ্যে তফাৎ 90 ডিগ্রি, কারণ আমরা উইথ রেসপেক্ট টু কারেন্ট এটা প্রকাশ করছি, উইথ রেসপেক্ট টু কারেন্ট, তার মানে এটা প্লাস XL এর মানটা হচ্ছে প্লাস 90 ডিগ্রি। ওকে, আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে যখন যাব, ক্যাপাসিটরের ক্ষেত্রে XC যখন হবে, XC হচ্ছে 3 অ্যাঙ্গেল অফ মাইনাস 90। সো আমরা এখানে ক্যাপাসিটরের ক্ষেত্রে হচ্ছে গিয়া XL এর মান, XC এর মানটা তখন আমাদের মাইনাস 90। কেন? কারণ এখানে হচ্ছে কি আমাদের ভোল্টেজ এবং কারেন্টের, এখানে কারেন্টটা থাকে
এক্সি এর ক্ষেত্রে ক্যাপাসিটি আমরা পরে আসতেছি, আমরা তারপর বলি। সো মনে রেখো রেজিস্টরের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে 0, এক্সএল এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে +90, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে ফেজরের ডিফারেন্সটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের -90 ডিগ্রি। সো এই তিনটা জিনিস ইউ মাস্ট রিমেম্বার। ওকে, আমরা তোমাকে দেখাচ্ছি। ওকে, স্যার রেকর্ডিংটা দিলে স্যার বাসায় অপশন স্যার একটু রিচার্জ করে দেন স্যার, ক্লাস রেকর্ডিং স্যার। no, we don't give any class record and record. See, there are thousands of YouTube lecture notes are there on the lecture recording are there on the online, but we are not that much famous to circulate a lecture on the YouTube, understood? We are very less experienced and less effective, understood? So you must follow the class to gain maximum. জেন্টলম্যান সি, এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে, আমি এতক্ষণ তোমাকে যা বলেছি, দেখো এখানে ভোল্টেজটা শুরু হয়েছে, ভোল্টেজের কারেন্টের মাঝখানে ভোল্টেজটা শুরু হয়েছে আগে, সো কারেন্টটা শুরু হয়েছে পরে। তার মানে কারেন্টটা ল্যাগিং, ভোল্টেজটা লিডিং। যে আগে শুরু হয় তাকে বলা হয় লিডিং, যে পরে শুরু হয় তাকে বলা হয় ল্যাগিং। সো ফর এন ইন্ডাক্টর, মূল কথা এটা তোমার এমসিকিউতে আসে, ফর এন ইন্ডাক্টর VL লিডস I by 90 degree or IL lags VL। তার মানে কি, IL টা হচ্ছে ল্যাগিং আর VL টা হচ্ছে লিডিং। কত ডিগ্রি? 90 ডিগ্রি, +90 ডিগ্রি। মনে রেখো এটা কিন্তু +90 ডিগ্রি, ডোন্ট রাইট -90 ডিগ্রি, কারণ ক্যাপাসিটরটা হচ্ছে -90 ডিগ্রি। সো রিমেম্বার দিস থিংস। ওকে, এই কথাটার মানে কি, এই কথাটা মানে আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। তার মানে ভোল্টেজটা দেখো, আমরা তোমাকে বলি ভোল্টেজটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে তার থেকে কারেন্টের মানটা হবে তার 90 ডিগ্রি পরে। সো রিমেম্বার, এই যে আমরা একটু আগে বললাম XL = 2 পাই FL, এটা কিভাবে হচ্ছে? XL = 2 পাই FL। হ্যাঁ, XL = ওমেগা সমান কি? ওমেগা, হোয়াট ইজ ওমেগা? ওমেগা = 2 পাই F, ওমেগা = 2 পাই F। এটা হচ্ছে কি আমাদের ওমেগার মান। সো এই এলটা যদি বসাই দাও, এটা হচ্ছে হ্যাঁ XL, সরি এটা হচ্ছে কি XL। XL এর মানটা হচ্ছে 2 পাই FL। সো XL টাকে তুমি লিখতে পারো 2 পাই FL। আর যদি F দেওয়া না থাকে, তুমি ওমেগা দেওয়া থাকে, সো তুমি ডাইরেক্ট ওমেগা L দিয়ে গুণ করে ফেলবে। সো এই ফর্মুলাটা ম্যাক্সিমাম ভ্যালু, যেটা আমরা ম্যাক্সিমাম ভ্যালু = V = IR, ঠিক না? IM XL, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। অথবা আমরা রেজিস্টরের ক্ষেত্রে দেখিয়েছি VM = IMR, এটা রেজিস্টিভের ক্ষেত্রে। আর আমাদের VM = Imax XC। এখন XC টা কি আমাদের? আমরা এখন XC, এই তিনটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। ওকে, VM = IR, এটা হচ্ছে রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে। VM = IM XL, এটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। VM = IM XC, that is for your capacitive circuit. Okay, gentlemen, now we are going to see the capacitive elements. If in a circuit, if there is a capacitive thing to happen between voltage and current. Okay, let's see the capacity for a particular third. Okay, let's see. This is one. Suppose তুমি এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়েছো, হ্যাঁ ভোল্টেজ সোর্স দিয়েছো। এখন এই ভোল্টেজ সোর্সটার মধ্যে ধরো ওর অ্যাঙ্গেল হচ্ছে গিয়া মনে করতে 10। আমি সবগুলি একই অ্যাঙ্গেলটা কেন দেখাচ্ছি, যাতে তুমি জিনিসটা বুঝতে পারো। এইটা ধরো 10 90, তাহলে কারেন্টের মানটা কত হবে? IC কারেন্টের মানটা হবে ধরো 5, কথার কথা আর কি 5, তাহলে অ্যাঙ্গেলটা হবে মানে ভোল্টেজটা যেখানে শুরু হয় তার থেকে 90 ডিগ্রি আগে শুরু হবে কারেন্ট। ব্যাপারটা কি বুঝতে পারছো? তো দেখো ইন্ডাকটিভ সার্কিটে 90 ডিগ্রি পরে শুরু হয়েছে, আর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা কিন্তু আগে শুরু হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়া, এটা যদি আমার ভোল্টেজটা যদি আমার এখান থেকে 0 থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে আমার ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজটা শুরু হয়েছে আমার 0 ডিগ্রি থেকে, এটা এই যে 0 ডিগ্রি, হ্যাঁ আমার ভোল্টেজ, কিন্তু আমার কারেন্টটা শুরু হবে
তার থেকে 90 ডিগ্রি আগে এই পাশে, হ্যাঁ আমার 90 ডিগ্রি আগে শুরু হবে কারেন্ট, বুঝতে পারছো? সো এটা হচ্ছে লিডিং, এটা হচ্ছে আমার লিডিং। ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টটা আগে শুরু হবে, ভোল্টেজটা পরে শুরু হবে, কথা বুঝতে পারছো? সেজন্য দেখবা আমরা যখন কোনো একটা তুমি দেখো ইভেন তুমি যখন সুইচ অফ করে দিয়েছো, মনে করো যে তুমি পরেও তুমি দেখো মোবাইলটা বন্ধ হতেই থাকে, অফ করে হতে থাকে, তুমি কিন্তু কারেন্ট থেকে তুমি কিন্তু ওখান থেকে তুমি পাওয়ার অফ করে দিয়েছো, তারপরে সে আস্তে আস্তে অফ হচ্ছে। তুমি ফ্যানটাকে অফ করে দিয়েছো, তারপরে ফ্যানটা ঘুরছে, তার মানে দিস ইজ দ্য ইফেক্ট অফ, মানে তুমি অফ করে দিলেও কারেন্টটা থেকে যাচ্ছে, তার মানে কি কারেন্ট ইজ লিডিং। কিন্তু ইন্ডাক্টরটা তুমি দেখো কোনো একটা বাসায় টিউব লাইট যদি থাকে, তুমি সুইচ দিয়েছো, টিউব লাইট জ্বলতেছে না, অনেকক্ষণ পরে জ্বলতেছে, মানে 1 সেকেন্ড পরে টিউব, তার মানে কি টিউবের মধ্যে ইন্ডাক্টর আছে, তার মানে ওখানে কারেন্টটা পরে যাচ্ছে, ভোল্টেজটা আগে চলে গেছে, তুমি সুইচ দেওয়ার সাথে সাথে ভোল্টেজটা চলে গেছে, কিন্তু কারেন্টটা পরে যাচ্ছে, ল্যাগিং, সেই জন্য টিউবটা পরে জ্বলতেছে, বুঝতে পারছো? টিউবটা দেখো না পরে জ্বলে, সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলে না। বাট ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে তোমার মোবাইল অফ করতেছো কিংবা অন করতেছো, দেখো তোমার অফ করার পরে দেখো ফ্যানটা ঘুরতেছে, অফ করে দিছো ফ্যানটা তাও ঘুরতেছে, তোমার মোবাইলটা অফ করছো তাও দেখো ও বন্ধ হচ্ছে, মানে লাইট জ্বলে আছে, সাথে সাথে কিন্তু অফ হয়ে যাচ্ছে না। সো দিস আর দ্য ইফেক্ট অফ ক্যাপাসিটেন্স, তার মানে কি কারেন্টটা ওখানে লিডিং, তার মানে কারেন্টটা অ্যাডভান্স। সো রিমেম্বার দিস থিংস, এখানে কারেন্টের প্লাস, ওকে এখানে এক্সি, দিস ইজ দ্য, এই ক্যাপাসিটির তোমার ওহমের ভ্যালু হচ্ছে এক্সি। এখন এক্সিটা কি? এক্সিটা হচ্ছে আমরা একটু আগে দেখেছি, এক্সএলটা ওমেগা এল অথবা টুয়াইস পাই এফ এল, এটাকে আমরা বলেছি টুয়াইস পাই আমাদের এক্সএল এর ভ্যালু, কিন্তু এক্স এর ভ্যালুটা হচ্ছে কি আমাদের 1/ওমেগা সি। এক্সএল ইজ ইকুয়াল টু ওমেগা এল টুয়াইস পাই এফ এল, আর এক্স এর মানটা হচ্ছে 1 বাই উপরে হচ্ছে গিয়া 1 ওমেগা সি, অথবা এটাকে তুমি লিখতে পারো 1/টুয়াইস পাই এফ সি, 1/টুয়াইস পাই এফ সি। দিস ইজ দ্য এক্সি ভ্যালু। আর আমাদের এক্সির মানটা কি হবে, অ্যাঙ্গেলটা কি হবে, এক্সির অ্যাঙ্গেল ধরো কথার কথা 3 অ্যাঙ্গেল -90 ডিগ্রি, সবসময় ওমেগার অ্যাঙ্গেলটা হবে -90 ডিগ্রি, এটা সবসময় তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ। আর এক্সি হচ্ছে কি আমাদের এক্সি ওকে এক্সি না আমাদের ভিএম, আমরা একটু আগে দেখেছি ভিএম ইজ ইকুয়াল টু হ্যাঁ আই এম এক্সি। সো এটা মনে রাখতে হবে তোমাকে। দিস আর দ্য ফর্মুলা, এই ফর্মুলাগুলি তোমাকে এক্সির জন্য মনে রাখতে হবে। দিস আর দ্য 3 ফর্মুলা। সো রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে 3টা ফর্মুলা, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এই 3টা ফর্মুলা, সো ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে এই 3টা ফর্মুলা রিমেম্বার, ভেরি ইম্পর্টেন্ট ফর ডুইং ইউর ম্যাথমেটিক্স। ওকে, সো আশা করি ব্যাপারগুলি বুঝতে পেরেছো। তোমাকে বই পড়তে হবে, আমি বলে দিয়েছি, তোমাকে বই দেখিয়ে দিয়েছি। ইট ইজ ইউ উই উইল স্টাডি দ্য বুকস। ওকে, তোমাকে পড়াশোনা করতে হবে, আমি যেটা বলছি যে তোমাকে বই পড়তে হবে, আমার লেকচার শুনে কিংবা আমার গাইডলাইন পাবা। আই এম টেলিং ইউ টু ফলো দ্য গাইড, আমি তোমাকে পথ বলে দিচ্ছি, হোয়াট থিংস ইউ উইল রিড, বাট আমার লেকচার শুনে তুমি একটা গাইডেন্স পাবা। তুমি সবকিছু শিখতে পারবে না, কারণ আমি হয়তো অনেক কিছু জানি না, আমি একটু যেটুকু জানি শিখেছি আমি সেটা তোমাকে বলছি, বাট তুমি বই পড়লে, 2টা বই পড়লে আরো অনেক কিছু জানতে পারবা। ইউ উইল নো লট অফ থিংস, তুমি যত পড়াশোনা করবা, বাট আমি তোমাকে শুধু আই এম গিভিং ইউ গাইডলাইন। আই ডু নট নো লট অফ থিংস, আমি হয়তো অনেক কিছুই জানি না, বাট আমি যেটুকু জানি সেটুকু তোমাকে বলছি। তুমি বই পড়লে ইউ উইল নো মেনি আননোন থিংস। দেখো তার মানে কি, ফর এ ক্যাপাসিটর কারেন্টটা লিডিং, এই যে দেখো আমরা একটু আগে দেখলাম, দেখো কারেন্টটা আগে শুরু হয়েছে, ভোল্টেজটা পরে শুরু হয়েছে। তো কিন্তু ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা আগে শুরু হয়, এখানে ভোল্টেজটা শুরু হয় আর কারেন্টটা পরে শুরু হয়, মানে কারেন্টটা ল্যাগিং। জাস্ট এটার উল্টাটা হচ্ছে গিয়া তোমার ইন্ডাক্টরের ক্যাপাসিটরের বিহেভিয়ার জাস্ট রিভার্স, মনে রেখো কিন্তু।
Okay, remember these two things are ডেরিভেটিভস গুলি, এখানে দুইটা ডেরিভেটিভস দেওয়া আছে, ডেরিভেটিভস গুলি একটু তোমাকে দেখতে হবে। হোয়াট আর দ্য ডেরিভেটিভস? ডেরিভেটিভ হচ্ছে একটা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এই যে VL is equal to L di by dt, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট মানে প্রতি মানে একক সময়ে কারেন্টের কি পরিবর্তন, এখানে এই সার্কিটের মধ্যে এক সেকেন্ডে কারেন্টের কি পরিবর্তন, এটাকে বলে di by dt। অথবা ইনিশিয়াল টাইম এবার ফাইনাল টাইম, এটাকে আমরা এটাও বলতে পারি টোটাল টাইম, এটাকে তুমি এটাও বলতে পারি, ইউ ক্যান টেল। তার মানে কি এটা হচ্ছে কি ডেল মানে ডেল আই, হ্যাঁ ডেল আই মানে হচ্ছে কি ফাইনাল ভ্যালু অফ কারেন্ট মাইনাস হ্যাঁ ইনিশিয়াল ভ্যালু অফ কারেন্ট, মানে ফাইনাল ভ্যালুটা কত ছিল, হ্যাঁ সরি ফাইনাল ভ্যালু অফ কারেন্ট আর ইনিশিয়াল ভ্যালু অফ কারেন্ট, হ্যাঁ ইনিশিয়াল ভ্যালু, দুইটা ভ্যালু টোটাল টাইম, হ্যাঁ টোটাল টাইমকে ভাগ দিলে টোটাল টাইম। সো এটাকে বলি আমরা এটা ডিআই বাই ডিটি, হ্যাঁ এটা ফাইনাল ভ্যালু মানে দুইটা সময়ের পার্থক্য, দুইটা কারেন্টের পার্থক্য ডিভাইডেড বাই টোটাল সময়ের পার্থক্য। সো এটাকে বলে ডিআই বাই ডিটি। সো এটা হচ্ছে মূল ভ্যালু ফর এ ইন্ডাকটিভ সার্কিট, VL is equal to L di by dt। এটা মনে রাখো, এটাকে আমরা ডেরিভেটিভ করলে, ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন করলে আর কি। সো তুমি এই ডিফারেন্সিয়েশন করলে আমরা এই রিলেশনশিপগুলি পাই। রিলেশনশিপগুলি দেখো সাইন কসের মানটা যখন তুমি করবা, এখানে আমাদের এই মানটা অ্যাকচুয়ালি আমরা বের করি। কোন মানটা বের করি? যে এখানে এইটা, এটার মানে হচ্ছে গিয়া আমার ভোল্টেজটা সবসময় লিডিং। এই কথাটার মানে হচ্ছে ভোল্টেজটা 90 ডিগ্রি আগে মানে আগে থাকে, আর কারেন্টটা ইন্ডাকটিভ সার্কিটে 90 ডিগ্রি পরে থাকবে। সো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, নজল টুয়াইস পায়ার, এই জিনিসগুলি একটু মনে রাখবে, এখানে আমাদের দেওয়া আছে। এই ডেরিভেটিভসটা একটু, এই ইকুয়েশনটা তোমাকে মনে রাখতে হবে। ইকুয়েশন this equation you must remember। তারপর এক্সেল, এই ভ্যালুগুলি, এই যে এই ইকুয়েশনগুলি দেখো, এক্সেল ইজ ইকুয়াল টু ওমেগা এক্সেল ভিএমআইএন। এই ক্যাপাসিটরের ক্ষেত্রে সেম, ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখো ওখানে ছিল ভিএল আর এখন হচ্ছে আইএল, আমরা আইএল এর মানটা ডেরিভেটিভ করে বের করি। সেম আমরা কারেন্টের মানটা ডিফারেন্সিয়েশন করে বের করি। সেম এটা কি আমার হচ্ছে ফাইনাল ভোল্টেজ, ক্যাপাসিটরের ভিতরে ফাইনাল ভোল্টেজ মাইনাস ইনিশিয়াল ভোল্টেজ, দুইটা ভোল্টেজের তফাৎ এখানে, ওর চার্জের পরে কত ভ্যালু হয়েছে, তার ইনিশিয়াল ভ্যালু ভোল্টেজ কত ছিল, দুইটা ভোল্টেজের কত এবং টোটাল সময় কত লেগেছে, এটাকে বলে আমরা ডেরিভেটিভ অথবা ডিফারেন্সিয়েশন। ওকে, সো এভাবে আমরা এটা এখানে এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে কিভাবে এই জিনিসটা থেকে বুঝতে পারি যে এই ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে কারেন্টটা লিডিং আর ইন্ডাকটিভ সার্কিটের ভিতরে আমাদের ভোল্টেজটা লিডিং। এই দুইটা জিনিস জানার জন্য আমরা সাধারণত এই ডিফারেন্সিয়েশনটা করি। তো এইটা হচ্ছে মূল কথা, এই এখানে এত কিছু করার মূল কথা হচ্ছে এটা। তো যেগুলি ব্লু লেখা সেগুলি মনে করবে, যেটা হচ্ছে একটা মূল কথা। ওকে, তো এই ছবিগুলি তোমাকে জানা থাকতে হবে। এই ছবিগুলি, এই ক্যাপাসিটিভ সার্কিটের এই ছবি তোমার, এগুলি সাধারণত পরীক্ষায় আসে। তোমাকে ছোট ছোট জিনিস তোমাকে দেওয়া হবে, এক্সি মানে কি 1 বাই ওমেগা, সেগুলি আমি তোমাকে বলেছি। ওকে, আইএল মানে ইন্ডাকটিভ সার্কিট, বিসি মানে ক্যাপাসিটিভ, সি মানে ক্যাপাসিটিভ সার্কিট। ওইটা হচ্ছে ইন্টিগ্রেশন, এর আগেটা ছিল ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, সো এটা ডিফারেন্সিয়েশনের উল্টাটা হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের উল্টাটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই যে রিয়েল এল ডিআই বাই ডিটি, এটাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারো। এটা হ্যাঁ, এটা সাইড চেঞ্জ করলে তোমার এরকম হয়ে যাবে। এটা এই পাশে নিলে সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করলে কি হবে, যখন তুমি সাইড চেঞ্জ করবা এলটা নিচে চলে আসবে না, ডিএল এর। সো ডিআই বাই ডিটিটাকে ওঠাতে হলে তোমাকে কি করতে হবে, বোথ সাইড ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে ডিআই বাই ডিটিটা উঠে যাবে। ওকে, দ্যাটস অল জেন্টলম্যান। let's we see আমরা এখানে the voltage across, এখানে কতগুলি জিনিস দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে voltage across a resistor is indicated, find the for the current if the resistor is
ওকে, তোমাকে এখানে যে কাজটা ওরা করে নাই সেটা হচ্ছে একটা সার্কিট আঁকে নাই। হ্যাঁ, তোমাকে আগে সার্কিটটা এঁকে নিতে হবে। তো ভোল্টেজ অ্যাক্রস এ রেজিস্টর, তার মানে কি তোমাকে আগে একটা ছবি আঁকতে হবে। তুমি যে এই ছবিটা এঁকেছো, ভোল্টেজ অ্যাক্রস এ রেজিস্টর, তোমাকে এই ছবিটা এঁকে এই অঙ্কটা করতে হবে। হ্যাঁ, the voltage across a resistor is indicated. Find the sinusoidal expression for the current if the resistor is 10, তার মানে এটা হচ্ছে 10 ohm, 10 ohm. Sketch the curve for V and I, তার মানে কি তোমাকে এই ভোল্টেজ এবং কারেন্টের ছবিটা আঁকতে বলেছে, আর ভোল্টেজের মানটা দেওয়া আছে এখানে, তোমার ভোল্টেজের মানটা দেওয়া আছে। তাহলে কি বলছে, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডিকেটেড, তার মানে এখানে ভোল্টেজের মানটা দেওয়া আছে। তাহলে কারেন্টটা কত হবে, আমার ভোল্টেজটা এখানে দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে কি কারেন্টের মানটা বের করতে হবে। তাহলে আমি কিভাবে কারেন্টটা বের করব, রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে আমি ফর্মুলা কি জানি, আমি জানি V = IR, ঠিক কি না? আমাকে কারেন্টের মানটা বের করতে হবে। তো ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর ইন্ডিকেটেড, ফাইন্ড দ্য সাইনোসয়েডাল এক্সপ্রেশন ফর দ্য কারেন্ট, আমাকে সাইনোসয়েডাল মানে সাইন, কারেন্টের সাইন মানটা বের করতে বলছে। সো আমি আগে আমি তার আরএমএস কারেন্টের মানটা বের করব, ব্যাপারটা বুঝতে পেরেছো? সো আমার V = I, আর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমি জানি। সো আমার ভিটা কি দেওয়া আছে, আমি আগে এই মানগুলি দিই। আমার ভির মান কি দেওয়া আছে আমার ফর্মুলাতে, সরি আমার এখানে কি দেওয়া আছে দেখো, এই যে ভির মানটা, আমার ভির মানটা দেওয়া আছে কি 100, এটা ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2, হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যালু। আর অ্যাঙ্গেল কত দেওয়া আছে, অ্যাঙ্গেলটা কিছুই দেওয়া নাই, এটা 0 ডিগ্রি দেওয়া আছে ফার্স্টেরটা দেখো। সো এটার অ্যাঙ্গেল দেওয়া আছে 0, এটা হচ্ছে কি আমার ভোল্টেজের মান। সো এটা সাইনোসয়েডাল ভোল্টেজ বের করলে কত হবে তুমি বলো, হোয়াট উইল বি মাই সাইনোসয়েডাল ভ্যালু, এখানে 100 কে তুমি √2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? তুমি দুই ভাবে করতে পারো এইটা, বলো আবার তোমাকে এটা সাইনোসয়েডাল ভ্যালু দিয়ে বের করতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে বের করতে পারো তুমি সাইনোসয়েডাল ভ্যালু। স্যার 70। হ্যাঁ, তুমি এটা ধরো, এটা হচ্ছে কি তোমার 70 অ্যাঙ্গেল অফ 0। সো তোমার আরএমএস ভ্যালুটা হচ্ছে কি VRMS, এখানে আমাদের VRMS ভ্যালুটা হচ্ছে কি এইটা ভোল্টেজের। সো এটা আমার আরএমএস ভ্যালুটা বের হচ্ছে, কারেন্টের মানটা আমি আরএমএস দেখব। রেজিস্টর দেওয়া আছে আমার 10, সো V = এত দেওয়া আছে। তো আমার I এর মানটা কত, তো আমি 8টাকে এখানে নিয়ে আসি, 8টাকে এখানে নিয়ে আসলে সো আমার এই পাশে কি থাকতেছে, I থাকতেছে। সো আমি ভিটাকে 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব। তুমি এটাকে 8 দিয়ে ভাগ করো, আর কত, আর এর মান কত দেওয়া আছে আমরা জানি সবসময় 12 এর ক্ষেত্রে অ্যাঙ্গেল 0। সো 0 0 কাটা, তাহলে আমার 0 0 কাটা কত থাকে, আমার হচ্ছে কি কারেন্টের মানটা হচ্ছে কি আমার I = 7 অ্যাম্পিয়ার 0 ডিগ্রি। সো 7 অ্যাম্পিয়ার, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। সো আমার 7 অ্যাম্পিয়ার, এটা কি RMS ভ্যালু আসছে, RMS আমার কারেন্টের √2 ভ্যালু আসছে গিয়া এত। সো আমার সাইনোসয়েডাল ভ্যালু, আমার সাইনোসয়েডাল ভ্যালুটা কি হবে, আমার I এর সাইনোসয়েডাল ভ্যালু I = আমাকে কি বলছে, ফাইন্ড দ্য সাইনোসয়েডাল এক্সপ্রেশন ফর দ্য কারেন্ট। তাহলে আমার কারেন্টের সাইনোসয়েডাল ভ্যালু কি, I = Im sin, হ্যাঁ sin কত, আমার ওমেগার মান কত দেওয়া আছে, এই যে sin ওমেগা টি, ওমেগা হচ্ছে কি আমার 377 ওমেগা টি, হ্যাঁ এইটা। আর তারপর আমার অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল কিছুই দেওয়া নাই, এখানে যা দেওয়া আছে ওকে। Im sin, এটা হচ্ছে আমার সাইনোসয়েডাল ভ্যালু, কারণ ভোল্টেজের অ্যাঙ্গেল এবং কারেন্টের অ্যাঙ্গেল কিন্তু একই হবে যেহেতু রেজিস্টিভ, তো এখানে আর কিছু হবে না অ্যাঙ্গেল। সো আমার আমার আরএমএস ভ্যালু হচ্ছে কি 7, তাহলে আমার I এর ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু = হ্যাঁ √2 ইনটু আরএমএস ভ্যালু, RMS এই দুইটাকে গুণ করলে আমার কি, তাহলে আমার √2 কে 10 আরএমএস ভ্যালু আমি পেয়েছি 7 পেয়েছি না, আমার আরএমএস ভ্যালু 7। সো এটাকে √2 দিয়ে গুণ করো, 7 × √2, সো আমার এই 10। সো আমার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে কি 10। সো আমার অঙ্ক ফিনিশ, এখানে হচ্ছে 10 sin
D77T D77T হচ্ছে গিয়ে তোমার এই আমার অঙ্ক শেষ সাইনোসয়েডাল ভ্যালু যেটাকে ওরা এখানে দেখিয়েছে। আমরা যেটা দেখেছি, হ্যাঁ ওরা ডাইরেক্ট যেটা করেছে Vm is equal to, যেটা আমরা ফর্মুলাতে দেখেছি Vm is equal to Im Rm, হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ V is equal to Im Rm, যেটা আমরা ফর্মুলাতে দেখেছি ওরা ডাইরেক্ট ম্যাক্সিমাম ভ্যালু, এটা তো ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে Vm 100 হচ্ছে Vm, সো এটা ম্যাক্সিমাম ভ্যালু। সো এখানে Vm এর মান 100 বসিয়ে তোমার Im এর মানটা ডাইরেক্ট 10 পেজ বসালে এখানে 10 পেজ অফ ডাইরেক্ট। বাট আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আমরা আরএমএস ভ্যালু বের করতে পারি, তাহলে আমরা আরএমএস ভ্যালুর সাথে ম্যাক্সিমাম ভ্যালু রিলেশনশিপটা কি আমরা আগের চ্যাপ্টারে করেছি, ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2 ইজ ইকুয়াল টু আরএমএস ভ্যালু VRMS, অথবা কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুকে তুমি যদি √2 দিয়ে ভাগ করো তখন এটা হয় কি হয়, এটা হচ্ছে IRMS ভ্যালু। রিমেম্বার IRMS ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2, ম্যাক্সিমাম ভ্যালুকে √2 দিয়ে ভাগ করলে তুমি আরএমএস ভ্যালু পাবা। তো আশা করি এই জিনিসগুলো একটু বুঝতে পারছো। আসলে এই সমস্ত পড়াশোনা তোমার অনলাইনে করা ইজ ভেরি ডিফিকাল্ট, বুঝতে পারছো। আমরা ক্লাসে থাকলে হয়তো এই ক্লাসগুলি একটু আরো ভালোভাবে করতে পারতাম, কারণ আমার কাছে যেটা মনে হয় 101 যেন তেন তুমি পড়েছো, বাট এই সমস্ত ম্যাথমেটিক্যাল সাবজেক্ট ইউ ক্যানট লার্ন মেনি থিংস অনলাইনে তোমাকে আমি অনেক কিছু পড়াতে পারছি না, দেখাতে পারছি না, দ্যাট উই হ্যাভ লট অফ লিমিটেশন, অনেক কিছু লিখতে পারছি না, অনেক কিছু তোমাকে দেখাতে পারছি না, বলতে পারছি না, ছবি আঁকতে পারছি না, কলম দিয়ে এগুলি কতটুকু, এই মাউস দিয়ে কতটুকু ছবি আঁকা যায়, দিস উই হ্যাভ লট অফ লিমিটেশন। তোমরা হয়তো ভাবছো অনলাইনে ক্লাস করছো, সার্টিফিকেট পাচ্ছ, প্রশ্ন পাচ্ছ, তারপর ভালো ভালো গ্রেড পাচ্ছ, বাট ইটস অফ বিভিন্ন মাস্টার্স করতে যাবা, তারপর বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে যাবা, ইউ উইল ফেস লট অফ প্রবলেম। তোমাকে পড়তে হবে, মানে মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চাও, ইঞ্জিনিয়ার করতে চাও। আর যদি তুমি মনে করো না আমার স্যার একটা বিএসসি সার্টিফিকেট দরকার, সেটা অন্য জিনিস, দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকারেজ ইউ জেনারেলি। ওকে, দ্যাট ইজ এই অঙ্কগুলি করবা 14.1 14.2 এগুলি রেজিস্টিভ সার্কিটের। সো রেজিস্টিভের একটা জিনিস, সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের, মনে রাখবা এখানে ভোল্টেজ কারেন্টের অ্যাঙ্গেলটা যা দেওয়া আছে, যেমন অ্যাঙ্গেল -70, সো ভোল্টেজের অ্যাঙ্গেল যেটা বের করতে বলছে তোমাকে সেটাও কিন্তু অ্যাঙ্গেল হবে -7, ও না এটা হচ্ছে কয়েলের ক্ষেত্রে। এখানে আমরা ইন্ডাকটিভেরটা দেখাই, দেখো এখানে কি বলেছে, এই অঙ্কগুলি কিভাবে তুমি করবা। এই অঙ্কগুলি করার আগে তোমাকে আগে একটা ছবি আঁকতে হবে, তাহলে তুমি জিনিসটা ভালো করে বুঝবা। যেমন দ্য কারেন্ট থ্রু এ 0.1 হেনরি কয়েল, তার মানে কি এটা তো বোঝা যাচ্ছে, যদিও ওরা ছবি আঁকে না, আমাকে ফার্স্টে একটা ছবি এঁকে নিতে হবে। আমাকে বলছে একটা কয়েলের, হ্যাঁ যে কয়েলটার মান হচ্ছে গিয়া 0.1 হেনরি, হ্যাঁ 0.1 হেনরি একটা কয়েলের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টের মানটা দেওয়া আছে আমার, ফাইন্ড দ্য সাইনোসয়েডাল এক্সপ্রেশন অফ ভোল্টেজ, আমাকে ভোল্টেজের মানটা বের করতে হবে, মানে আমার এই ভোল্টেজটা কত হবে এটা বের করতে বলেছে, কিন্তু আমার কারেন্টের মানটা কিন্তু দেওয়া আছে। দেখো এই কারেন্টটা হচ্ছে আমার এইটা, হ্যাঁ আমার এই এ দেওয়া আছে, একবার এ এটা দিয়ে করবো, আবার কারেন্ট এটা দিয়ে করবো, দুইবার, হ্যাঁ আমার কারেন্টের মানটা দেওয়া আছে, ভোল্টেজটা কত এটা বের করতে বলেছে। কিন্তু এই ধরনের অঙ্ক করার আগে তোমাকে সবার আগে এই মানটা দেখো হেনরিতে দেওয়া আছে, কিন্তু এটাকে আমার এক্সেল ধরে করে নিতে হবে, আগে আমাকে এটাকে এক্সেল করতে হবে। তার মানে কি, এটা যেহেতু এই ইন্ডাক্টর, আগে এক্সেলটা বের করি। এক্সেলটা কি দেখো, আমার আগে এক্সেল ইজ ইকুয়াল টু, আমরা জানি এটাকে এক্সেলে নিতে হবে, কিন্তু হেনরি থাকলে এক্সেলে নিতে হবে, হ্যাঁ এক্সেল ইজ ইকুয়াল টু ওমেগা। এখন ওমেগার মানটা আমি কোথায় পাবো, ওয়্যার ইজ মাই ওমেগা, এই যে আমার ওমেগা, এটা হচ্ছে আমার ওমেগা। দেখো কারেন্টের মানের ভিতরে আমার ওমেগা আছে, তার মানে এটা হচ্ছে tan, সব মনে রাখবা সাইনের সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমার ওমেগা, সাইন ওমেগা টি, সব মনে রাখবা সাইনের সাথে যে ভ্যালুটা থাকে এটাই হচ্ছে আমার ওমেগা টি। এই সাইনের সাথে যে ভ্যালুটা থাকবে, টাইম এই টি আর সাইনের মাঝখানে যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে কি ওমেগা, সব মনে রাখবা। দিস ইজ, সো আমার ওমেগাটাও কিন্তু 377, তো দিস ইজ মাই, এটা আমি ওমেগার মান এখান থেকে পেয়ে গেছি সাইনের ভ্যালু। আমার এলটা কত, এলটা হচ্ছে 0.1, হ্যাঁ
সো এই দুটাকে গুণ করে ফেলো, গুণ করলে কত হয় 37.7, ঠিক না? এটা তাহলে 37.1। তাহলে দেখো আমার এটার মান ছিল হেনরি, তো এটা যখন আমি এক্সেল করলাম, এটাকে এক্সেল করার পর এটা হয়ে গেছে 0.1 হেনরি হয়ে গেছে এত ওহম। ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে আমার এক্সেল। কেন আমরা এক্সেল করি? কারণ হেনরিটাকে আমি ওহমে নেওয়ার জন্য, কারণ আমি ওহমে না নিলে তো আমার ওহমসে না নিলে তো আমি অঙ্ক করতে পারবো না, কারণ আমাকে অঙ্ক করার জন্য আমি হেনরি দিয়ে অঙ্ক করতে পারবো না, আমাকে ওহমসে যেতে হবে। ওকে, সো আমি এক্সেল এর মানটা বের করে ফেলেছি। এখন আমার ভিএল এর মানটা কিভাবে বের করব? আমরা জানি ভিএম ইকুয়াল টু, ফর্মুলাটা আমার জানি, ভিএম ইকুয়াল টু আইআর না, ইকুয়াল টু আইআর। কিন্তু আমার ইন্ডাকটিভ সার্কিটের আরটা কি? আরটা হচ্ছে এক্সএল। রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু আইআর, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভিএম ইজ ইকুয়াল টু আইএক্সএল, ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভিএম ইজ ইকুয়াল টু ভিএম ইজ ইকুয়াল টু আইএম এক্সসি, হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিটের। সো এই ফর্মুলাগুলি তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, আর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভিএম ইজ ইকুয়াল টু এম আইএম টা ঠিক আছে, দেখো আর হচ্ছে আর, দেখো এটা রেজিস্টিভ সার্কিট, এটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট, এটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট, বাট দুইটাই কিন্তু ভি ইজ ইকুয়াল টু আইআর, এটা ভি আইআর, এটা ভি আইআর। হ্যাঁ, তো এই জিনিসগুলি তোমাকে মনে রাখতে হবে। ওকে, এখন আমার এক্সেল এর মানটা বের করেছি আমি। এখন তুমি এখান থেকে এক্সেল এর মানটা এখানে বসাই দিয়ে কারেন্টের মানটা কত, এখানে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত, এটা না, এই যে 10টা, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে এটা হচ্ছে আইএম। সাইনের আগে যেটা থাকে এটার নাম হচ্ছে আইএম। সো আইএম এর মানটা 10, এক্সেল এর মানটা 37.7, সো 10 দেব, ভিএম হয়ে যাচ্ছে 377। হ্যাঁ, 377 ভিএল এর মানটা হয়, ভিএম এর মান। তাহলে আমার ইকুয়েশনটা কি হচ্ছে, সাইনোসয়েডাল ভ্যালুটা কি হচ্ছে? যেহেতু ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিটে আমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে কি আমার ভিএলটা কত হচ্ছে। ভিএল ইন্ডাকটিভ সার্কিটে, দেখো ইন্ডাকটিভ সার্কিটে আমার আইটা দেওয়া আছে 0 ডিগ্রি। দেখো এখানে দেখো আইটা স্টার্ট হচ্ছে কত থেকে, 0 ডিগ্রি থেকে। তাহলে আমার ভোল্টেজটা কি লিডিং না? ইন্ডাকটিভ সার্কিট, এখানে ইন্ডাকটিভ সার্কিট, আমার কারেন্টটা শুরু হয়েছে 0 ডিগ্রি। দেখো এখানে কিন্তু প্লাস সামথিং কিছুই নাই, মানে প্লাস 0 ডিগ্রি, এই জন্য তারা লিখে না সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি, সেই জন্য 0টা লিখে না, কিছু লিখে না। তার মানে আমার কারেন্টটা শুরু হচ্ছে, দেখো কারেন্টটা আমার ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা শুরু হয়েছে আমার 0 ডিগ্রি থেকে। হ্যাঁ, কারেন্টটা, তাহলে আমার ইন্ডাকটিভ সার্কিটে আমার কারেন্টটা ভোল্টেজটা কি আগে থেকে শুরু হয় না, তার থেকে 90 ডিগ্রি আগে শুরু হয় ভোল্টেজটা, ঠিক না? তার মানে ভোল্টেজটা, তার মানে কি ভোল্টেজটা আমার প্লাস 90 ডিগ্রি থেকে শুরু হলো না? তাহলে আমার এইটা হবে কি, আমার ভোল্টেজটা হবে 377 প্লাস 90, ওমেগা টি, ওমেগা 377 টি প্লাস 90 হবে এটা, প্লাস 90। কেন প্লাস 90? কারণ ভোল্টেজটা আগে শুরু হয়েছে, যেহেতু কারেন্টটা প্লাস এইটা। সো এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, এটা আমি লিখলাম। পরে এখানে আমার সাইনটা থাকবে, যেহেতু সাইনোসয়েডাল ভ্যালু, তাহলে আমার এখানে থাকে কি ভিএম টা। সো আমি ভিএম এর মানটা কত পেয়েছি এখানে, এই যে ভিএম এর মানটা দেখো, আইএম এক্সএল, এই দুইটা গুণ করলে আমি ভিএম পাচ্ছি। আইএম হচ্ছে কি 10, যেটা আইএম না, দিস ইজ মাই 10 আইএম, এই যে 10 ইনটু এক্সেল কত, এক্সেল হচ্ছে 37, এই যে এক্সেলটা বের করেছি 37.7। সো এই দুইটা গুণ করলে আমার এটা হচ্ছে 377, তার মানে আমার এটা হচ্ছে sin 377 প্লাস 90 ডিগ্রি। এটা কি বুঝতে পেরেছো? এই যে দেখো, এই যে দেখো আমাদের ইকুয়েশন, আমাদের সাথে কি ওদের মিলেছে? জি স্যার। হ্যাঁ, সো দিস ইজ হাউ তুমি জিনিসগুলি একটা একটা করে করবা। বাট ব্যাপারটা হচ্ছে তোমাকে এই জিনিসটা বুঝে নিতে হবে, কিছু বেসিক জিনিস তোমাকে জানা থাকতে হবে, যে যেহেতু ইন্ডাকটিভ সার্কিট, সো আমার ভোল্টেজের অ্যাঙ্গেলটা অবশ্যই সাইনের যে কারেন্টের যে অ্যাঙ্গেল আছে তার থেকে 90 ডিগ্রি আগে হবে, অথবা যদি আমার ভোল্টেজ দেওয়া থাকে কারেন্টের মানটা হবে 90 ডিগ্রি থেকে কারেন্ট 90 ডিগ্রি পরে। সো এই জিনিসগুলি তোমার
মাথায় জানা থাকতে হবে। হ্যাঁ, আমরা যেটুকু জানি যে আমাদের ফ্যামিলিতে যে ছেলেটা একটু মাথা ভালো, অঙ্কে ভালো, সেই সমস্ত ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং করতে যায়। বাট আমি তোমার ইউনিভার্সিটিতে তোমাদের পড়াতে এসে যে জিনিসটা দেখলাম, আমাদের পরিবারের সবচেয়ে যে ছেলেটা পড়াশোনা করতে চায় না, হ্যাঁ, পড়াশোনা করতে চায় না, সারাদিন মানে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে চায়, হ্যাঁ, পড়াশোনার প্রতি একদম আগ্রহ নাই, তাকে ভালো রেজাল্ট করছে, তখন তোমার বাবা মা মনে করে যে না, তাকে ডাক্তারি পড়াতে হবে, তাকে ইঞ্জিনিয়ারিং পড়াতে হবে, কারণ সে খুব ভালো। কিন্তু এখন দেখতেছি ব্যাপারটা উল্টা। একটা পরিবারের যেই ছেলেটা মনে করো পড়াশোনা করতে চায় না, কোনো ক্রমে পড়ার টেবিলে বসে না, বাইরে ঘুরে, তাকে করে কি প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি করে, যাতে সে ইঞ্জিনিয়ার হতে পারে। সো দিস ইজ দ্য হ্যাপেনিং। অঙ্কগুলি করতে হবে এবং ছবি আঁকতে হবে, তোমাকে সার্কিট ড্র করতে হবে, তারপরে এই ফেজর ডায়াগ্রাম, এগুলি ওয়েভ শেপ আঁকতে হবে, হ্যাঁ, তারপর অঙ্ক করতে হবে। এই চারটা কাজ করতে হবে। সেম 14.4 14 করবা, হ্যাঁ, ছবি আর তিনটা কাজ করতে হবে। রিমেম্বার, ফার্স্ট হচ্ছে সার্কিট আঁকবা, দ্বিতীয়ত অঙ্ক করবা, থার্ড হচ্ছে এই ডায়াগ্রাম গুলি আঁকবা। তিনটা জিনিস যদি তুমি বুঝো, সো এই জিনিসটা দীর্ঘদিন তোমার মাথায় থাকবে। আর যদি তুমি জিনিসগুলি ছবি না এঁকে, সার্কিট না এঁকে করো, কিছুদিন পরে ভুলে যাবা। রিমেম্বার, ভালো পড়াশোনা করার, পরিশ্রম করার কোনো বিকল্প নাই। তোমাকে পরিশ্রম করতে হবে, পড়তে হবে। নিজেকে যদি একজন ইঞ্জিনিয়ার পরিচয় দিতে চাও, তখন যদি তুমি মনে করো যে না, সার্টিফিকেট পাইলে স্যার আমি ইঞ্জিনিয়ার, ঠিক, সার্টিফিকেট পাইলে তুমি ইঞ্জিনিয়ার, বাট প্রবলেমটা হবে যখন বিভিন্ন জায়গায় তোমার চাকরি অফিসে সবসময় তো আর চাকরি না, মাঝে মাঝে তোমার ওখানে ট্রেনিং হবে, তোমাকে কোনো একটা ব্যাচকে ক্লাস নিতে দেবে, কোনো একটা থিওরিটিক্যাল ক্লাস নিতে দেবে, তখন তুমি বিপদে পড়বা। হ্যাঁ, এই জিনিসগুলি একটু পড়াশোনা করে যাবা। তোমরা যারা অফিস আদালতে চাকরি করো, তোমরা দেখো বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং হয়, সেখানে তোমাকে ক্লাস নিতে দেয় কিংবা কোনো কিছু তোমাকে কন্ডাক্ট করতে দেয়, দেন ইউ উইল বি ইন বিগ ট্রাবল। ওকে, এখানে 14.7 এখনো কিছু দেওয়া আছে। দ্য ফলোইং পেয়ার অফ ভোল্টেজ এন্ড কারেন্টস ডিটারমাইন whether the element involved is a capacitor। তার মানে কি দেখো, এখানে বলেছে এই দুইটা ইকুয়েশন দেখে তুমি বলো এই এলিমেন্টটা, এই সার্কিটটা কিসের। এখানে কি ভোল্টেজ, এখানে এই এলিমেন্টসটা দেখে বলবা এখানে কোনটা, এটা রেজিস্টর, এর ভিতরে কি আছে, হ্যাঁ, এই যে। এখন তোমাকে বুঝতে হবে, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা হুট করে বলে দিচ্ছ, যে কারণ তুমি তো এটা জেনে আসছো, বাট ইলেকট্রিক্যাল আমি তাদের কথা বলছি। এখন তুমি বুঝতে পারছো না এটার ভিতরে কি আছে। এই যে তুমি কি এই ভোল্টেজ আর কারেন্টের এই সাইন ভ্যালু দেখে বুঝতে পারছো এটার ভিতরে ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, রেজিস্টর আছে, কোনটা দেখে বুঝতে পারবে। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেলের তফাৎ দেখবা। দুইটা অ্যাঙ্গেল জিরো হয়ে যায়, এই যে দুইটা অ্যাঙ্গেল, এই দুইটার অ্যাঙ্গেল কি হচ্ছে, জিরো না, দুইটা বিয়োগ দাও একটা থেকে আরেকটা, এই দুইটা বিয়োগ করলে কত হয়, জিরো। সো এটা হচ্ছে গিয়া রেজিস্টর। আমরা জানি যে এটার বিয়োগফল, অ্যাঙ্গেলের বিয়োগফল জিরো, সেটাকে বলে রেজিস্টর। সো এটার ভিতর রেজিস্টর আছে, তুমি মুখস্থ বলে দিবে, কারণ তুমি এই জিনিসটা জানো যে অ্যাঙ্গেলের ডিফারেন্স হলে আমি জিনিসটা কি আসলে বলে দিতে পারবো। সো ভোল্টেজের মান এত, কারেন্টের মান এত, তুমি কিছুই দেখার দরকার নাই, তুমি শুধু দেখবা এই অ্যাঙ্গেল দুইটা কত, অ্যাঙ্গেল দুইটার বিয়োগফল বের করবে। বিয়োগফল দেখে যদি তুমি দেখো যে এটা জিরো, তার মানে এটা ইন ফেজে আছে, তার মানে এটা রেজিস্টিভ সার্কিট। এখন এটাতে আসো, 2 নম্বর দেখো ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেলের তফাৎ কত। ভোল্টেজ থেকে কারেন্ট এবং কারেন্ট থেকে ভোল্টেজ, এটা বিয়োগফল কত দেখো, এই দুইটার বিয়োগফল কিন্তু 90 ডিগ্রি। দেখো একটা থেকে আরেকটা বিয়োগফল, রেজিস্টিভ লোড, এটা রেজিস্টিভ, 90 ডিগ্রি রেজিস্টিভ। আচ্ছা স্যার, ইন্ডাক্টর সাইন 90 ডিগ্রি হলে 1 হয়ে যায়, হয় ক্যাপাসিটিভ হবে, হয় ইন্ডাকটিভ হবে। এটা কোনো ক্রমেই, যেহেতু ওর তফাৎ হচ্ছে গিয়া 90 ডিগ্রি, কোনো ক্রমেই সে কিন্তু রেজিস্টিভ হবে না, কারণ রেজিস্টিভ হতে হলে জিরো হয়ে যাবে। সবসময় মনে রাখবা, দুইটার বিয়োগফল, ভোল্টেজ আর কারেন্টের বিয়োগফল হয়ে যাবে জিরো সবসময়। কিয়ামত পর্যন্ত তোমার ভোল্টেজ আর কারেন্টের বিয়োগফল যদি জিরো হয়ে যায়, তার মানে এটা রেজিস্টিভ এলিমেন্টস, মনে একদম মুখস্থ। আর ভোল্টেজ আর কারেন্টের বিয়োগফল যদি 90 হয়, তাহলে তুমি মনে করবা এটা হয় ক্যাপাসিটিভ অথবা ইন্ডাকটিভ। তারপর তুমি এখন ছবি আঁকা বুঝবা। তুমি দেখো এখানে ভোল্টেজটা শুরু হয়েছে 10 ডিগ্রি থেকে, তার মানে ভোল্টেজটা শুরু হয়েছে এই পাশে হচ্ছে প্লাস, এই পাশে মাইনাস।
তার মানে আমার ভোল্টেজটা শুরু হয়েছে +10 থেকে, মানে এই পাশ থেকে ভোল্টেজটা শুরু হয়েছে। তার মানে এখন দেখো কারেন্টটা কোথা থেকে শুরু হয়েছে, -80 ডিগ্রি, তার মানে এই পাশে মাইনাস। তার মানে আমার কারেন্টটা শুরু হয়েছে এখান থেকে, কারেন্টটা শুরু হয়েছে আমার এখান থেকে। তার মানে কি, তার মানে কে এখানে লিডিং, কে ভোল্টেজ না? এর মধ্যে তফাৎ কত? এর মধ্যে তফাৎ হচ্ছে দেখো এই এদের স্টার্টিং এ তফাৎ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে যে আগে শুরু হয়েছে কে ভোল্টেজ। আমরা জানি ভোল্টেজ যদি লিডিং হয় তাহলে এটা হচ্ছে ইন্ডাক্টর, কারণ ভোল্টেজটা লিড করতেছে। এখানে ভোল্টেজটা আগে শুরু হয়েছে মানে ভোল্টেজ লিডিং। তাহলে কোনো কিছু ভোল্টেজ যদি কোনো জায়গায় লিডিং, তো আমি এই ছবি থেকে বলে দিচ্ছি যে এই ইকুয়েশনটার ভিতরে, এর ভিতরে ইন্ডাক্টর আছে। ব্যাপারটা বুঝছো? সো এই জিনিস এটাতে দেখো তাদের মধ্যে তফাৎ হচ্ছে 90 ডিগ্রি। এখন তুমি দেখো কে আগে কে পরে। তুমি দেখো এখানে আমরা সি করতেছি, তুমি দেখো ভোল্টেজটা শুরু হয়েছে +30 থেকে, এই যে সরি এই পাশে প্লাস, এই পাশে প্লাস, এই পাশে মাইনাস। কারেন্টটা শুরু হয়েছে +30 থেকে, সরি ভোল্টেজটা শুরু হয়েছে +30 থেকে, ভোল্টেজটা এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ভোল্টেজটা সবসময় বড়। আর কারেন্টটা শুরু হয়েছে +120 ডিগ্রি, তার মানে এটা 30। কারেন্টটা আরো আগে থেকে শুরু হয়েছে, মানে কারেন্টটা এখানে 120 ডিগ্রি থেকে, 120 থেকে শুরু হয়েছে। তার মানে কারেন্টটা, তার মানে বুঝছো কারেন্টটা এখান থেকে শুরু হয়েছে। সো সরি কারেন্টটা এখান থেকে শুরু হয়েছে। সো দেখো কারেন্ট, এইটা হচ্ছে কারেন্ট। দেখো আগে শুরু হয়েছে কে, কারেন্ট, আর পরে শুরু হয়েছে কে, তার মানে কারেন্টটা লিডিং। সো কারেন্ট যদি লিডিং হয় এটাকে বলি আমরা ক্যাপাসিটর। সো এই এদের স্টার্টিং তফাৎ কত, 90 ডিগ্রি। মানে ভোল্টেজ আর কারেন্টের স্টার্টিং তফাৎ হচ্ছে কি ক্ষেত্রে 90। এখন তারপরে হচ্ছে কে আগে স্টার্ট করেছে। কারেন্ট যদি আগে স্টার্ট করে তাহলে এটা হচ্ছে কি ক্যাপাসিটর, আর যদি ভোল্টেজটা আগে স্টার্ট করে তাহলে এটা হচ্ছে ইন্ডাক্টর। আর যদি দুইটা ভোল্টেজ আর কারেন্টের বিয়োগফল 0 হয় তাহলে এটা রেজিস্টর। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে ফাইন, দ্যাটস অল জেন্টলম্যান, লেটস গো। এগুলি কিন্তু পরীক্ষায় থাকবে তোমার এমসিকিউ তে, বি কেয়ারফুল। আমি তোমাকে জিনিসগুলি একটা একটা করে বুঝাচ্ছি যাতে তোমার কনসেপ্ট এবং মাইন্ড ক্লিয়ার থাকে। আমি যতটুকু তোমাকে পড়াই দিচ্ছি, বাট বাসায় গিয়ে না, বাসায় বসে তোমাকে এটা পড়তে হবে। তুমি নিজে না করলে তুমি কালকে ভুলে যাবে। হ্যাঁ, তোমাকে পড়তে হবে, কারণ তোমাকে নিজে পড়ে চিন্তা করে মাথায় ধরে রাখতে হবে। আমি পড়ালাম, কালকে ভুলে যাবো। ওকে, ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ এ বেসিক এলিমেন্ট। ওকে, আমরা এতক্ষণ যেটা বললাম আশা করি ফ্রিকোয়েন্সি রেসপন্স মানে এক্সএল হচ্ছে কি টুয়াইস পাই এফএল। তার মানে কি, ফ্রিকোয়েন্সির সাথে এই ফ্রিকোয়েন্সিটা যদি ভ্যারি করো, ফ্রিকোয়েন্সি রেসপন্স কথাটার মানে কি, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি রেসপন্স? তার মানে কি, আমার রেজিস্টিভের ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সির কোনো ইনফ্লুয়েন্স নাই, কিন্তু ইন্ডাক্টর থাকলে, কোনো একটা সার্কিটের ইন্ডাক্টর থাকলে, মনে করো কোনো একটা সার্কিটে ইন্ডাক্টর আছে, তুমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াও তার মানে কি, তুমি দেখো এখানে যদি ফ্রিকোয়েন্সি বাড়াও তাহলে তার ইন্ডাকটেন্সের মান বেড়ে যাবে, মানে এক্সএল এর মানটা বেড়ে যাবে। দেখো যেটা কোনো ক্রমে কাম্য নয়, এক্সএল এর মানটা বেড়ে যাবে। এই যে দেখো, আচ্ছা কোন একটা সার্কিটে যদি তুমি ক্যাপাসিটর থাকে, তুমি যদি দেখো এখানে যদি ফ্রিকোয়েন্সির মানটা বাড়াও কি হবে, ক্যাপাসিটেন্সের মানটা কমে যাবে, এক্স এর মানটা কমে যাবে। দেখো 1/এত, এটা কিন্তু ব্যাপারটা মনে রেখো। কোন একটা সার্কিটের, এগুলি কিন্তু বেসিক কনসেপ্ট, কোন একটা সার্কিটের ফ্রিকোয়েন্সি তুমি বাড়াচ্ছ, যদি ফ্রিকোয়েন্সি বাড়াও তাহলে তোমার এক্সএল এর মানটা বেড়ে যাবে, বুঝতে পারছো? মানে ইন্ডাকটেন্সের মানটা বেড়ে যাবে ফ্রিকোয়েন্সি বাড়ালে। কিন্তু পাশাপাশি যদি ফ্রিকোয়েন্সি বাড়াও তাহলে ক্যাপাসিটেন্সের মানটা কমে যাবে, উল্টা দিকে যাবে। সো ব্যাপারটা মনে রেখো, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে ফ্রিকোয়েন্সির সাথে আমাদের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের কি রিলেশনশিপ। সো দিস ইজ ভেরি মাচ, কারণ এইটা কাজ করে তোমার, এই ইন্ডাকটেন্সটা কাজ করে তোমার ট্রান্সফরমারের ভিতরে। হ্যাঁ, দিস ইজ ওয়ার্কিং ইনসাইড ট্রান্সফরমার অথবা ভোল্টেজ জেনারেটর, তোমার যেটা ডিসি মোটর, এসি মোটর, কিংবা ভোল্ট যে তোমার ওই যে পাওয়ার হাউসে যেখানে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যেখানে তোমার কারেন্ট জেনারেট করে, যেখানে মানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টগুলি, তারপর পাওয়ার ওই সোলার বলো, তোমার হাইড্রো ইলেকট্রিক, তারপর থার্মো, যেখানে পাওয়ার জেনারেট হয় সেখানে এই এক্সএল ইজ ভেরি
ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই কনসেপ্টগুলি তোমার ফ্রিকোয়েন্সির সাথে এই জন্য মনে রাখতে হয়। আর যখন যে জায়গায় তোমার ক্যাপাসিটেন্স রিলেটেড স্টোরেজ, তোমার মোবাইল, তোমার ল্যাপটপ যেগুলো ডিসি পাওয়ারে চলে সেগুলির ভিতর ক্যাপাসিটর থাকে, তোমার আইপিএস ইউপিএস, সেখানে যদি তুমি ফ্রিকোয়েন্সি বাড়াও তাহলে দেখো উল্টা ঘটনা ঘটে, এগুলির ক্যাপাসিটেন্সের মানটা কমে যায়। সো এটা, সো ইউ মাস্ট রিমেম্বার দিস কনসেপ্ট। ওকে, এটাকে বলে ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ এ আরএল এন্ড এক্সি। কেন? এই ইকুয়েশনের জন্য। ওকে জেন্টলম্যান, এখানে কার্ভ দেওয়া আছে, এই জিনিসগুলো একটু দেখো। হ্যাঁ, এখানে কার্ভগুলো দেওয়া আছে, এগুলি একটু তোমাকে পড়তে হবে, দেখতে হবে ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়। একটু রিডিং করবে, একটু রিডিং করলে জিনিসগুলি বুঝবা। ওই অঙ্কগুলি একটু করো 14 পয়েন্ট। আমি তোমাকে অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে অঙ্কগুলি ভালোভাবে করো, দেখে বুঝে করো। হ্যাঁ, এভারেজ পাওয়ার এন্ড পাওয়ার ফ্যাক্টর। এভারেজ পাওয়ার, which one is average power? Average মানে আমাদের যেটা ডিসি পাওয়ার, যেটা এই যে হচ্ছে আমাদের এভারেজ পাওয়ার, যেটা রেজিস্টিভ পাওয়ার। P is equal to I square R, যেটাকে তুমি বলো P is equal to I square R, যেখানে সাইন কসের কোনো ব্যাপার নাই। P is equal to VI, যেটা আমরাকে ডিসি পাওয়ারে পড়েছি। P is equal to VI অথবা P is equal to I square R, সেটা হচ্ছে গিয়া তোমার এভারেজ পাওয়ার আর ডিসি পাওয়ার যেটা। আর যেটা হচ্ছে কি তুমি সাইনোসয়েডালের ক্ষেত্রে যদি হও P is equal to VI cos theta, সেটাকে বলি আমরা, হ্যাঁ, P is equal to VI cos theta, সেটা এসি পাওয়ারের ক্ষেত্রে। অথবা পাওয়ার ফ্যাক্টর কোনটা? cos theta। ওকে, আমরা যেটা বলি দেখো P is equal to VI cos theta, এসি পাওয়ারের ক্ষেত্রে আমরা বলছি P is equal to VI ভোল্টেজ কারেন্ট একটা cos theta দিয়ে দিই এর সাথে cos theta। এটা হচ্ছে কি আমাদের ই পাওয়ার, এসি পাওয়ারের ক্ষেত্রে, ঠিক না? আমরা যখন এসি পাওয়ার ক্যালকুলেট করি সেটা। আর যখন আমরা ডিসি পাওয়ার বলি, ডিসি পাওয়ারের ক্ষেত্রে হ্যাঁ শুধু আমরা বলি VI অথবা বলি কি I স্কয়ার বাই R, অথবা বলি V স্কয়ার বাই R বলি। এই তিনটা, এটা হচ্ছে কি আমাদের ডিসি পাওয়ারের ক্ষেত্রে, যেটা আমরা গত সেমিস্টারে পড়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার। ওকে, দিস ইজ, এটা হচ্ছে আমাদের এসি পাওয়ার। এখন এসি পাওয়ার আর ডিসি পাওয়ারের মধ্যে তফাৎটা দেখতেছো? দেখো একটা এক্সট্রা জিনিস আছে, এই জিনিসটা এক্সট্রা, আদারওয়াইজ ডিসি আর এসি একই রকম হবে। এখানে P is equal to VI, এখানে P is equal to VI, কিন্তু এর মধ্যে একটা cos theta ঢুকাই দেওয়া হয়েছে। দেখো এটি হচ্ছে কি, দিস ইজ কল, এই cos theta-টাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। এই দিস পাওয়ার ফ্যাক্টর, দিস cos theta is called পাওয়ার ফ্যাক্টর। মানে তার মানে পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? হোয়াট ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর? পাওয়ার ফ্যাক্টর ইজ নাথিং, এ পাওয়ার ফ্যাক্টর ইজ নাথিং, ভোল্টেজের যে অ্যাঙ্গেল, ভোল্টেজের একটা অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের যে অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেলের তফাৎকে বলে আমরা পাওয়ার ফ্যাক্টর। মনে করো যে ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে গিয়া 30 ডিগ্রি আর কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে গিয়া মনে করো 10 ডিগ্রি। সো দুইটা অ্যাঙ্গেলের তফাৎ কত? মানে এক ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেলের তফাৎ কত? 20 ডিগ্রি। এই 20 ডিগ্রিকে, এই 20 কে তুমি cos theta করলে এই cos 20, এটা হচ্ছে গিয়া এই সার্কিটের মনে করে যে এই মানটা যে পাবা, এটা হচ্ছে গিয়া পাওয়ার ফ্যাক্টর অফ দ্যাট সার্কিট। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। cos theta, what is power factor? Power factor is nothing but the angular difference between voltage and current. আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। মানে কোনো একটা সার্কিটের মধ্যে ভোল্টেজের যে ফেজর অ্যাঙ্গেল, কারেন্টের যে ফেজর, এই দুইটার ফেজর অ্যাঙ্গেলকে তুমি কোসাইন করলে টু গেট দ্য পাওয়ার ফ্যাক্টর। ওকে, রিমেম্বার দিস থিংস। পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে কি আমাদের কয়েক, আমি একটু বলে দিচ্ছি হাউ পাওয়ার ফ্যাক্টর, ইউ উইল ফাইন্ড আউট দ্য পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর বাইর করা, একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর তুমি cos theta দিয়ে কোন একটা সার্কিটের হ্যাঁ cos theta এর মান বের করলে, cos theta-টা কিভাবে পাবা? theta-টা বলেছি ভোল্টেজের অ্যাঙ্গেল আর কারেন্টের অ্যাঙ্গেল দুইটা বিয়োগ করলে তুমি থিটা পের, এই থিটার মানটা এখানে বসাই দিবা, তাহলে পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে। অথবা পাওয়ার ফ্যাক্টরের আরেকটা ফর্মুলা হচ্ছে কি, পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু সেটা হচ্ছে তুমি P is equal to VI, এটাকে তুমি ভাগ করলেও পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাবে। অথবা পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু, হ্যাঁ তুমি আরেকটা পাবা, পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু R/Z,
কোন একটা সার্কিটের রেজিস্ট্যান্সকে ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে, হ্যাঁ, আর বাই রেজিস্ট্যান্সকে কোন একটা সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সকে তুমি যদি ইম্পিডেন্স দিয়ে ভাগ করো তখনও তুমি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবে। দিস আর দ্য থিংস হাউ ইউ উইল ফাইন্ড আউট দ্য পাওয়ার ফ্যাক্টর অফ এ সার্কিট। কোন একটা সার্কিটের রেজিস্ট্যান্স জানা আছে, টোটাল ইম্পিডেন্স জানা আছে, এই দুইটাকে ভাগ করলে তুমি পাওয়ার ফ্যাক্টর পাবে। অথবা টোটাল কোন একটা সার্কিটের টোটাল পাওয়ারকে তুমি ভোল্টেজ আর কারেন্টের গুণফল দিয়ে ভাগ করলে পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাবে। অথবা তুমি কোন একটা সার্কিটের এই থিটা, মানে থিটাটা হচ্ছে ভোল্টেজের, এটা ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের থিটা অফ কারেন্ট, হ্যাঁ, কারেন্টের অ্যাঙ্গেল এবং ভোল্টেজের অ্যাঙ্গেলকে কিউব করে এটা cos θ করলেও তুমি পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাবে। সো দিস ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। তো আশা করি এগুলি কিন্তু ইম্পর্টেন্ট, তোমাকে আমার এমসিকিউ পরীক্ষা দেওয়া হবে, সো বি ভেরি ভেরি কেয়ারফুল। এই জন্য তুমি যখন আমার সাথে এই 103 ক্লাস করতে পারবে, আমি হোয়াট এভার আমি তোমাকে বলি বা লিখে দেই স্ক্রিনে, ইউ মাস্ট রাইট ইট, সাথে সাথে লিখে রাখবে, কারণ তোমার এমসিকিউ সময় এগুলি কাজে লাগবে, হ্যাঁ। কারণ সবগুলি জিনিস তুমি লাইন বাই লাইন পড়লেও জিনিসগুলি খুঁজে পাবা না, হয়তো মনে থাকবে না, হ্যাঁ। আর এই ব্লু লেখাগুলি একটু ভালোভাবে পড়বা, হ্যাঁ, এই ব্লু লেখাগুলি একটু ভালোভাবে পড়বা, এখানে অনেক ইম্পর্টেন্ট কথা লেখা থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ, পিওরলি রেজিস্টিভ সার্কিটের ডিসি পাওয়ারটা, হ্যাঁ, এটা হচ্ছে কোন একটা রেজিস্টিভ সার্কিটের পাওয়ার। রেজিস্টিভ সার্কিটের মানে বুঝতে পারছো, আমার যে সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে তার পাওয়ার ডায়াগ্রাম, এটা একটা রেজিস্টিভ সার্কিটের পাওয়ার ডায়াগ্রাম। যেমন ভোল্টেজটা আর কারেন্টটা ইন ফেজে আছে, দেখো, তার মানে ওর পাওয়ার কত, P = VI, হ্যাঁ, অথবা P = I²R। সেই আমরা জানি P = VI, অথবা এটা ডিসি পাওয়ার, অথবা P = I²R, হ্যাঁ, P = I²R। এর যদি তোমার একটা সার্কিট আঁকতে, এটার যদি একটা কার্ভ আঁকতে বলে, দিস ইজ দ্য কার্ভ, হ্যাঁ। এই কার্ভটা হচ্ছে তোমার P = VI, এটা হচ্ছে ডিসি পাওয়ার, রিমেম্বার এটা হচ্ছে ডিসি পাওয়ার, এটা আমরা ডিসি পাওয়ারের যদি কার্ভ আঁকতে বলে, দিস ইজ দ্য কার্ভ। তোমাকে মনে রাখতে হবে, কারণ এগুলি তোমাকে বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করতে পারে। ওকে, তোমাকে যে ড্র দা পাওয়ার কার্ভ অফ ডিসি পাওয়ার, তো তখন তুমি এইটা আঁকবা, কারণ এই যে দেখো ভোল্টেজটা এবং কারেন্টটা একই, সাইনোসয়েডাল, হ্যাঁ, এটা সাইনোসয়েডাল, এসি ডিসি এসি একই জিনিস, ও এইটা ওর ডিসি কম্পোনেন্ট এটা তুমি পাচ্ছ, সো ওয়ান সাইডেড। ওকে, তো এই জিনিসটা একটু দেখো, বলি তোমার এটা হচ্ছে তোমার রেজিস্টিভ সার্কিটের পাওয়ার। আমরা যদি এখন তোমার ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ারটা দেখি, দেখো এটা দুইটাই কিন্তু পজিটিভ সাইডে, নিচের দিকে কিন্তু কোনো পাওয়ার নাই, সো পজিটিভ। ওকে, আমরা এখন আসো, এটাকে বলে এভারেজ পাওয়ার অথবা রিয়েল পাওয়ার। ওকে, এখানে আরএমএস আইআরএমএস, দেখো এই ফর্মুলাটা একটু জেনে রেখো। ওকে, P = VI cos θ, এইগুলি তেমন কিছু দেখার দরকার নাই। ওকে, এখন ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টরটা দেখো। রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে, ওকে, এটা আমরা একটু আগে বলেছি তোমাকে, রেজিস্টিভ P = VI cos θ। ওকে, ওকে জেন্টলম্যান, ওয়েট এ বিট, আই হ্যাভ এ কল। আরএমএস আইআরএমএস, এই ফর্মুলাগুলো একটু দেখে রেখো, আমরা একটু আগে দেখেছি, হ্যাঁ, বিশেষ করে এই ফর্মুলাগুলো দেখেছি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে। P = V²R, একটু আগে যেটা আমরা দেখালাম, এই যে ভোল্টেজ, এই যে থিটা, এই যে cos θ, আমি যেটা দেখালাম তোমাকে cos θ, এই যে থিটা অফ ভোল্টেজ, হ্যাঁ, ভোল্টেজের অ্যাঙ্গেল, কারেন্টের অ্যাঙ্গেল, যেটা হচ্ছে থিটাটা পাবা তুমি, সেটাকে পাওয়ার ফ্যাক্টরটা পাবা, দিস ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর, আর এখানে ডিসি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে, যেই সার্কিটে শুধু রেজিস্ট্যান্স থাকে, তার পাওয়ারটা কিভাবে বের করবা, P = VRMS, P = VI, যেটা আমরা বলেছি P = VI, অথবা P = V²/R, অথবা P = I²R, যেটা আমি একটু আগে লিখেছি। সো এই ফর্মুলাগুলি তোমাকে মনে রাখতে হবে। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এই যে ফর্মুলাটা কি, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে বেসিক্যালি ফর্মুলা হচ্ছে গিয়া 0। ইন্ডাকটিভ সার্কিটের টোটাল পাওয়ারটা হচ্ছে 0 ওয়াট। সো এটা মনে রেখো, কিভাবে 0 ওয়াট হচ্ছে, কারণ cos θ 90 ডিগ্রি, এখানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের ডিফারেন্সটা কত, 90 ডিগ্রি না। ভোল্টেজ আর কারেন্ট ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা তোমার 90 ডিগ্রি পরে থাকে, ভোল্টেজটা 90 ডিগ্রি আগে থাকে, সো এটা cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, সো পুরো পাওয়ারটা হয়ে যাচ্ছে 0 ইন্ডাক্টরের মধ্যে। ক্যাপাসিটরের ক্ষেত্রে সেম, এটা পজিটিভ cos -90 ডিগ্রি, অথবা cos -90 আর +90 একই মান, কিন্তু তোমার দুইটাই মান 0। ওকে, সো ক্যাপাসিটরের ক্ষেত্রেও তোমার পাওয়ারটা হচ্ছে তোমার 0 ডিগ্রি হয়ে যায়। The average power or power distributed by
আইডিয়াল ক্যাপাসিটর নো অ্যাসোসিয়েটেড রেজিস্ট্যান্স ইজ 0 1। সো এই কথাটা মনে রাখবা, দিস ওয়ান এবং দিস ওয়ান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন। সো রিমেম্বার জেন্টলম্যান, 14.10 এই অঙ্কগুলি একটু করো। 14.10 এখানে পাওয়ার, তোমার এভারেজ পাওয়ার বের করতে বলেছে, তারপর ইনপুট ভোল্টেজ কারেন্ট দেওয়া আছে, এভারেজ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে। সেম পাওয়ার ফ্যাক্টরটা কিভাবে, এখন পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, আমরা তো অলরেডি এটা বলে ফেলেছি। পাওয়ার ফ্যাক্টরটা তুমি কিভাবে বের করবে, देयर আর 3 ফর্মুলাস ইউ ক্যান ইউজ। ওকে, আমরা এগুলো তোমাকে দেখিয়ে দিয়েছি কিভাবে ইউ উইল ফাইন্ড ইট আউট। পাওয়ার ফ্যাক্টর কিভাবে, এগুলি পরীক্ষায় থাকে, কিভাবে পাওয়ার ফ্যাক্টরটা বের করবে। ওকে, এখন এখানে লিডিং পাওয়ার ফ্যাক্টর অর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এই জিনিসটা তুমি কিভাবে বুঝবা, ঠিক না? এখন অনেক সময় বলা থাকে একটা পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং অর লিডিং। এখন ল্যাগিং আসবে কখন, লিডিং আসবে কখন? তুমি যদি দেখো যে ভোল্টেজের অ্যাঙ্গেলটা বেশি, মানে ভোল্টেজটা আগে শুরু হয়েছে, তার মানে এটা লিডিং। যদি দেখো তোমার কারেন্টের অ্যাঙ্গেলটা বেশি, তার মানে কারেন্টটা হচ্ছে লিডিং। সো এই জিনিসটা একটু মনে রাখো। তার মানে এখানে দেখো, এখানে cos θ, আমরা একটা এক্সাম্পল এখানে দিয়েছে 40 ডিগ্রি, এটা কোথায় 40 এন্ড ওকে, এখানে একটা ভোল্টেজ 40 20 কোনটা দিচ্ছে এখানে? ওকে, ধরো এটা হচ্ছে কি আমার ভোল্টেজের অ্যাঙ্গেলটা, দেখো তুমি দেখো এখানে ভোল্টেজের অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল। তার মানে কি, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার ভোল্টেজের অ্যাঙ্গেলটা 40, কারেন্টের অ্যাঙ্গেলটা 20। সো আমরা ভোল্টেজের আর কারেন্টের অ্যাঙ্গেল বিয়োগ করছি, তার মানে কি cos θ হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। সো কারেন্টের অ্যাঙ্গেলটা এমনিতে মাইনাস আছে, একটা মাইনাস মাইনাস, সো দুইটা প্লাস হয়ে গেছে। সো cos 60 মান ক্যালকুলেটর টিপলে দেখবা 0.5, তার মানে কি দুইটা ডিগ্রি হয়ে গেছে কত? হ্যাঁ, তার মানে কি আমার এখানে দেখবা তুমি, এইটা কি আমার কি কারেন্ট, এই মানটাই যদি আমার এখানে এই মানটা যদি ভোল্টেজের অ্যাঙ্গেলটা যদি তোমার বেশি থাকে, লিডিং। তার মানে কি, আর যদি কারেন্টের মানটা বেশি থাকে, সেটা হচ্ছে কি কারেন্টের মানটা যদি কম থাকে, সেটা হচ্ছে ল্যাগিং। আমরা এটা আমরা ভোল্টেজ লিড করলে ল্যাগিং করলাম না, তাহলে এখানে লিডিং কেমনে হয়? তোমার মানটার উপর ডিপেন্ড করে, তোমার সার্কিটটা, আমরা তো এটা দেখাইছি এখানে কারেন্টের মান লিডিং হয়, ভোল্টেজটা লিডিং। আমরা তোমাকে দেখাচ্ছি, কারণ ভোল্টেজটা লিডিং না, এখানে ভোল্টেজটা আগে শুরু হয়েছে না, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 40টা কি, ভোল্টেজটা যদি যে আগে শুরু হয় সেটাই তো লিডিং, যেটা পরে শুরু হয় সেটা ল্যাগিং। ব্যাপারটা বুঝতেছো? ওকে, আমরা একটা এক্সাম্পল তোমাকে দেখালে তাহলে তুমি ব্যাপারটা আরো বুঝতে পারবে ভালো। লেটস সি, আমরা 40 20 40 এটা না, ওকে ওকে, এখানে দেখো তুমি দেখো এখানে ভিএম যে এলিমেন্টসটা যেটা থাকে, যে কোনো এলিমেন্টস, এখন মনে করো যদি একটা সিম্পলি জেনে রাখো, যদি আমার এলিমেন্টসটা ইন্ডাকটিভ হয়, তুমি সবসময়, আমরা ল্যাগিং লিডিংটা কখন বলি, আমরা বেসিক্যালি কারেন্টের মানের উপর ভিত্তি করে ল্যাগিং এবং লিডিংটা বলি। মানে কারেন্টের টোটাল তোমার মানটা যদি কোন একটা cos θ এর মান যদি মনে করে যে cos minus 60 ডিগ্রি, cos plus 60 ডিগ্রি, এটার মান, এই দুইটার মধ্যে তফাৎ কি? এটার মান হচ্ছে cos, এটাও 0.5, এটাও 0.5, কিন্তু দুইটা কি এক জিনিস? দুইটা এক জিনিস না। এখন এটা হচ্ছে আমার, মনে করো যে আমার দুইটা কারেন্টের ক্ষেত্রে, মনে করো যে কোনো একটা কারেন্টের, আমার কোনো একটা ডিভাইসের কারেন্টের ডিফারেন্সের উপর, কারেন্ট এবং ভোল্টেজের ডিফারেন্সের উপর আমি এই মানটা বের করলাম, যে অ্যাঙ্গেলের ডিফারেন্স। এখন দুইটা কি একই মান না? দেখো কারণ কি, cos, তোমরা তো এটা জানো, cos minus θ মান যা হবে ইকুয়াল টু cos plus θ, একই মান হবে। তোমরা জানো cos minus θ plus θ সবসময় একই মান। cos কিন্তু
cos মাইনাস থিটার মান যা cos প্লাস থিটার মানও কিন্তু একই। তুমি ক্যালকুলেটর টিপে দেখো cos 60 ডিগ্রি মানও 0.5, cos প্লাস 60 ডিগ্রি মানও 0.5। এখন তুমি এটাকে কি বলবা? এখন তুমি একে তাহলে তো ব্যাপারটা আইডেন্টিফাই টু মাইনাস একে বলবা তুমি ল্যাগিং। আশা করি এখন বুঝছো, যেহেতু এটা প্লাস এটা হচ্ছে লিডিং। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কি বোঝা গেছে এখন, which one is lagging, which one is leading. So try to remember this. যেখানে তোমার অ্যাঙ্গেলটা প্লাস অর মাইনাস হবে, যেখানে যদি মাইনাস হয় তাহলে ল্যাগিং, যদি প্লাস হয়ে যায় তাহলে লিডিং। কারণ এই সাইন দুইটাকে প্রকাশ করার জন্য আমরা ল্যাগিং এবং লিডিং কথা বলি। রিমেম্বার, ওকে, দিস ইজ অল। যেরকম তোমরা আর অঙ্ক করলে, পাওয়ার ফ্যাক্টরের অঙ্ক করলে তুমি এটা বুঝতে পারবা when it is coming lagging and leading. ওকে, যেমন পাওয়ার ফ্যাক্টরে এগুলি অঙ্ক থাকে, দ্যাটস সি এই অঙ্ক করলে তোমরা একটা দুইটা অঙ্ক করলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, যেমন যে কারণে আমি তোমাদেরকে ক্যালকুলেটর এবং নোট খাতা রাখতে বলেছিলাম, জানেন আশা করি তোমাদের সবারই নোট খাতা এবং এটা হচ্ছে মোস্ট কমপ্লেক্স একটা। আমরা নেক্সট হাফ এন আওয়ার আমরা নেক্সট একটু এখন কমপ্লেক্স নাম্বার একটু দেখবো, হাউ তোমার এই সেমিস্টারে যা যা পড়বা কিভাবে তুমি আমাদের জিনিসগুলি যোগ করবা, বিপাই এই ধরনের একটা কোশ্চেন এখান থেকে থাকবে। আমরা উই আর গোইং টু গিভ ইউ চারটা জিনিস আছে আমাদের, রেক্টেঙ্গুলার ফর্ম, একটা আছে তোমার পোলার ফর্ম, একটা আছে তোমার বিটুইন ফর্মস রেক্টেঙ্গুলার টু পোলার, তারপর হচ্ছে তোমার আরেকটা আছে রেক্টেঙ্গুলার পোলার, তারপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল ফর্ম। ওকে, এই অপারেশনগুলি একটু দেখে রাখো, আমরা পরে আসতেছি। ম্যাথমেটিক্যাল অপারেশন এই জিনিসগুলি একটু পড়বা। আমরা এখানে যে ফর্মগুলি দেওয়া আছে এই অঙ্কগুলি একটু করতে হবে, 14/16 এই জিনিসগুলি একটু দেখবা। আমি তোমাকে নিয়ে যাচ্ছি অন্য জায়গায়, j = অথবা i = √(-1) j² - 1 এগুলি তুমি পড়ে আসছো। j4 এর মান কত হবে, j3 এর মান কত হবে, এগুলি কিভাবে j² = -1। সো এই ভ্যালুগুলি একটু তোমাকে দেখলে, এগুলি হচ্ছে কমপ্লেক্স নাম্বার আর কমপ্লেক্স কনজুগেট নাম্বার। কনজুগেট মানে কি? কনজুগেট মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটাকে বলে কনজুগেট। মানে মেল থাকলে ফিমেল আর ফিমেল থাকলে মেল, মানে কনজুগেট। এটা মানে একে অপরের পরিপূরক। সো কমপ্লেক্স কনজুগেট, যেটা প্লাস থাকে তার পাশাপাশি একটা মাইনাস থাকবে। এটা প্লাস আছে, একটা মাইনাস আছে। সো দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, দিস ইজ, এই দুইটাকে বলে কমপ্লেক্স কনজুগেট। যেমন এটা একটা প্লাস, এটা একটা মাইনাস, এই দুইটাকে বলে কমপ্লেক্স কনজুগেট। ওকে, কনজুগেট একে অপরের কনজুগেট। হ্যাঁ, রেসিপ্রোকাল মানে কি? রেসিপ্রোকাল মানে 1/something। c এর মান দেওয়া আছে x + 1/jy, রেসিপ্রোকাল কি? এর ইনভার্স। ইনভার্সটা হচ্ছে রেসিপ্রোকাল। সো এই জিনিসগুলি একটু ছবি এবং এই জিনিসগুলি একটু তোমাকে দেখতে হবে। ভেরি সিম্পল এবং ইজি জিনিস। এডিশন, হাউ, সাবট্রাকশন, এডিশন, রেক্টেঙ্গুলার, পোলার আমরা আশা করি এখানে দেখতেছি, এবং এডিশন, সাবট্রাকশন এখানে দেওয়া আছে, ডিভিশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, কিভাবে ভাগ করতে হবে, এই চারটা জিনিস আমাদের লাগবে এখন। আমরা এই বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে তুমি দেখতে পারো, বাট আমরা তোমাকে ইন জেনারেল ডিটেইলস জিনিসটি একটু পড়িয়ে দেবো। সো চ্যাপ্টার 14 ইজ কভার্ড। জেন্টলম্যান, এই চ্যাপ্টার 14টা একটু ভালোভাবে পড়তে হবে তোমাকে। আমরা একটু এখন তোমাকে দেখিয়ে দিব হাউ উই আর গোইং টু, এই চারটা অপারেশন আমরা কিভাবে করছি, রেক্টেঙ্গুলার টু পোলার, পোলার টু রেক্টেঙ্গুলার, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। ওকে জেন্টলম্যান, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমরা আমাদের রেক্টেঙ্গুলার টু পোলার এই জিনিসগুলি একটু সবার আশা করি ক্যালকুলেটর আছে। আমাকে দেওয়া আছে, মনে করে যে এর মান দেওয়া আছে, মনে করে যে আমাকে এ দেওয়া আছে 3 + j4, এইটা দেওয়া আছে, 3 + j4 দেওয়া আছে এর মান। এখন আমি একে কিভাবে, এই যে ভ্যালুটা এটাকে বলতেছে আমার রেক্টেঙ্গুলার ফর্ম, রেক্টেঙ্গুলার, এটাকে আমরা বলি রেক্টেঙ্গুলার। হ্যাঁ, আর সি রেক্টিএন হ্যাঁ GULAR, রেক্টেঙ্গুলার ফর্ম বলতেছে, এটা বলি। এখন একে আমি পোলার ফর্মে কিভাবে নিয়ে যাব? পোলার, পোলার মানে এটার মানটা আমি জানি, এটা মুখস্থ হবে। এটা এর মানটা এই যে
আমার হবে কি a equal to 5, এটার মান হবে অ্যাঙ্গেল অফ 53.13, এই মানটা কিভাবে হবে? পোলার, এটাকে বলে পোলার ফর্ম, POLAR। এই যে আমার এই মানটা দেওয়া আছে, এখান থেকে আমি কিভাবে এই মানটা পেলাম, এই জিনিসটাই আমরা তোমার এটা এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেটরে টিপলে এটা হয়ে যাবে। সো এটা কিভাবে হবে? যারা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, তোমরা হয়তো অনেক প্রসিডিউর জানো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে এই কাজটা আমরা বেসিক্যালি ক্যালকুলেটরে পুট করব। ওকে, আমরা ফার্স্টে একটা জিনিস তোমাকে দেখাচ্ছি। লেটস তোমরা এটা তোমার ক্যালকুলেটরের স্ক্রিনে আগে তুলো। হ্যাঁ, আগে ক্যালকুলেটর অন করো। 3 প্লাস 4 শিফট আই, এই কথাটা আগে তোমার ক্যালকুলেটরে তুলো। ফার্স্টে তোমার ক্যালকুলেটরে তুলো তোমার স্ক্রিনে যে জিনিসটা লিখবা 3 প্লাস 4i, এটা ক্যালকুলেটরে তোমাকে আগে ক্যালকুলেটরের স্ক্রিনে তুমি এই জিনিসটা 3 প্লাস 4i এটা কিভাবে তুলবা? এটা 3 প্লাস 4i এটা ক্যালকুলেটরে তুলতে পেরেছো কিনা দেখো। তুলতে পেরেছো? জি স্যার। তোমরা যারা পারছো না, তুমি কি এটা আমি কিভাবে তুলবো, তাহলে আমি তোমাকে একটু বলে দেই। ফার্স্টে লেখো, তুমি ফার্স্টে লিখবা তোমার ক্যালকুলেটরে, ফার্স্টে টাইপ করবা, ফার্স্টে 3 লেখো, ক্যালকুলেটরে ফার্স্টে 3, তুমি ক্যালকুলেটরে ফার্স্টে 3 তোমার স্ক্রিনে আসবে, তারপর তুমি প্লাস দিবা, প্লাস দিবা, 3 প্লাস আসবে, তারপর তুমি 3 প্লাস দেওয়ার পরে আসবে তোমার 3 প্লাসের পরে আসবে 4, এই 3 প্লাস 4 এর পরে তুমি যেটা করবা, এই আইটা কিভাবে তুলবা? এর পরে তুমি শিফট বাম পাশে কর্নারে একদম উপরে সাদা যে বাটনটা SHIFT, এই শিফট বাটনটা টিপার পরে তুমি এখন দেখবা নিচের দিকে যে একটা একদম ENG একটা বাটন আছে, ENG, এই বাটনটা টিপবা, ENG একটা বাটন আছে, দেখবা নিচে ইয়ে দিকে মাঝামাঝিতে কালো একটা বাটন আছে ENG, রিকলের পরের বাটনটা। তোমরা কি পেয়েছো এটা? তাহলে এই বাটনগুলি কাজ করার পরে তোমার স্ক্রিনে চলে আসবে 3 প্লাস 4i, তোমার স্ক্রিনে চলে আসবে 3 প্লাস, আশা করি বুঝতে পেরেছো। যারা এটা পারছো না, তোমাদের উচিত হবে তোমার যে সমস্ত ক্লাসমেটরা এটা পেরেছে তাদের সাথে যোগাযোগ করা, কারণ এটা হচ্ছে তোমার বেসিক জিনিস। এই জিনিস যদি তুমি না জানো, তুমি মিড টার্ম, ফাইনাল টার্ম কোনো পরীক্ষায় দিতে পারবে না, কারণ আমাদের সমস্ত অঙ্ক পরীক্ষা এই তোমার এই 103 সমস্ত অঙ্ক ক্যালকুলেটরের উপর, সমস্ত কিছু এই ক্যালকুলেটরের উপর। ক্যালকুলেটর ছাড়া তুমি একটা লাইন লিখতে পারবে না পরীক্ষার হলে, আমি তোমাকে বলেই দিলাম, কারণ আমাদের এভরিথিং এই পদ্ধতিতে আসতেছে না। হ্যাঁ আপনাদের পদ্ধতিতে আসতেছে না স্যার। স্যার আমাদের আগে মুডটা চেঞ্জ করতে হবে, কমপ্লেক্স মুডে নিতে হবে, তারপর রাইট, তোমাকে আগে মোডটা চেঞ্জ করো, মোডে ধরে কমপ্লেক্স মোডে টিপ দাও। ফার্স্টে তুমি ওকে, ফার্স্টে আসো, তুমি আগে তোমার ক্যালকুলেটরটা অন করো, অন করার পরে মোডে যাও, মোডে যাওয়ার পরে 1 নম্বরে দেখো কম্পাউন্ড আছে, 2 নম্বরে আছে কমপ্লেক্স। তখন তুমি আমাদের সংখ্যার 2 নম্বর বাটনটা টিপো, তখন তুমি দেখবা উপরে ছোট ছোট লেখা আসছে, ফার্স্টেরটা M, তারপরটা COMPLX কমপ্লেক্স, তারপর আবার একটা কি আসছে, এটা একটা সামথিং ডির মতো বোধহয়, অর সামথিং কিছু একটা আসছে। সো দেখো তোমার মাঝখানে উপরে ছোট ছোট কমপ্লেক্স লেখাটা উঠছে কিনা। এই মোডে তোমাকে সারাটা জীবন যত অঙ্ক করবা 103 যত অঙ্ক আছে এই মোডে করতে হবে তোমার, কমপ্লেক্স মোডে। আমরা যত অঙ্ক করব কমপ্লেক্স মোডে, তার ছাড়া সম্ভব না। আশা করি এটা তুলতে পেরেছো। তুলতে কি পেরেছো? জি স্যার, পারছি। হ্যাঁ
শুনতে পারছি বাট 3 আসছে 3 দেখাচ্ছে। না, তোমার তো আনসার আসার কথা, আমি তো তোমার আনসার এখনো যাই নাই। তুমি স্ক্রিনে এটা তুলেছো কিনা, দ্যাট আই ওয়ান্টেড টু নো। তুমি স্যার, তোমার তুলতে পারছি স্যার। হ্যাঁ, তুমি তোমার স্ক্রিনে এইটা আগে তুলো। আমার সাথে যাও, 3 প্লাস যাও 4i, তুমি এটা এখন তুমি এইটা তোলার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে আবার শিফট বাটনটা টিপবা। আমার সাথে যাও, এখানে তুমি শিফট বাটনটা টিপবা, শিফট, হ্যাঁ, SHIFT, উপরে বাম পাশে SHIFT। ওকে, শিফট বাটনটা টিপো। শিফট বাটনটা টিপার পরে তুমি যোগ চিহ্নটা টিপবা, শিফট বাটনটা টিপবা, তারপর আবার আমাদের নিচের দিকে আসো, এই প্লাস বাটনটা টিপবা। হ্যাঁ, প্লাস বাটনটা টিপার পরে তুমি দেখবা যে আমার এখানে আসছে, স্ক্রিনে আসছে, হ্যাঁ, আর অ্যাঙ্গেল অফ, আমার স্ক্রিনে আসবে, তোমার দেখবা আর অ্যাঙ্গেল অফ থিটা আসছে, এরকম একটা আসছে। হ্যাঁ, এটা আমাদের 2 বাটন টিপলে আসে স্যার, প্লাসে আসে না তো। ওকে ফাইন, তোমার যেটাই আসো নো প্রবলেম, হয়তো তোমার ক্যালকুলেটর একটু ডিফারেন্ট মডেল। এখন তুমি সমান সমান চিহ্ন দিবা, এখন সমান সমান চিহ্ন দিবা, এই সমান সমান চিহ্নতে গিয়া টিপ দিবা। সো তোমার আসবে এখানে একটা স্ক্রিনে আসবে, তুমি দেখবা তোমার নিচের দিকে 5 লেখাটা আসবে। আমার কথাটা কি তোমার সবার কি আসছে এটা দেখো তো। জি স্যার আসছে। জি স্যার এইটা যাদের আসে নাই তারা হয়তো ভুল টিপেছো, অথবা তোমার টিপাটা ঠিক হয় নাই। তুমি আবার আমরা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা তুমি অবশ্যই লিখে নিয়ে যাও, বাসায় গিয়ে একা একা বসে এটা প্র্যাকটিস করতে হবে তোমাকে। কারণ এই জিনিস যদি তুমি শিখতে না পারো, এটা হচ্ছে ABCD, এটা হচ্ছে ABCD, হ্যাঁ, সরসরায়া, এই জিনিস যদি না শিখো 103 পার পাবা না, 103 পাস করতে পারবা না। কারণ দিস ইজ দ্য বেসিক থিং। তোমাকে অঙ্ক করার জন্য এই জিনিস লাগবে, তোমার প্রত্যেকটা অঙ্ক তোমাকে প্রসিডিউরে যেতে হবে, ক্যালকুলেটর টিপে টিপে। বাট প্রসিডিউরে শিখেছো, নো প্রবলেম, তুমি জানা থাকলে হয়েছে তোমার। আমাদের প্রসিডিউর, এই প্রসিডিউর ফলো করতে হবে ঠিক তা না, অন্য প্রসিডিউর জানা থাকলে তুমি মানটা পরীক্ষায় থাকবে। ওকে, প্রত্যেকটা অঙ্ক আমাদের এই প্রসিডিউর করতে হবে। এটা হচ্ছে আমাদের, এই যে দেখো আমাদের একটা মান, এই যে এর মান ফার্স্ট পার্টটা চলে আসছে, দেখছো আমাদের অ্যাঙ্গেলটা রয়েছে। এখন ফার্স্ট পার্টটা দেখো, আমাদের ফার্স্ট পার্টটা পোলারের, এই যে দেখো এই পার্ট চলে আসছে। এখন আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে। এখন সেকেন্ড স্টেজে আসো, আবার টিপ দিবা তুমি শিফট, আবার এখানে সেকেন্ড স্টেজে আসো, সেকেন্ড স্টেজে তুমি শিফট বাটনটা টিপবা, আবার হ্যাঁ, আবার শিফট বাটনটা টিপবা, তারপর হ্যাঁ, তারপর তুমি এখন আবার সমান সমান চিহ্ন টিপবা। কথা বুঝতে পারছো? আবার শিফট বাটন টিপবা, সমান সমান। এখন তোমার আসবে, দেখবা 53.13 লেখাটা আসছে, তোমার স্ক্রিনে আসবে 53.13। বুঝতে পারছো? নিচে দেখো ছোট্ট করে একটা অ্যাঙ্গেল আছে। সো এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল। সো এটা হচ্ছে কি আমার মেটেলগুলো সকালে দেই স্যার। সো this is my রাতে রাখে দেই জিনিসটা। ওকে, সো this is my নিয়ে যাবেন তাহলে দাঁড়ান, আমি হয়তো কালকে Omar Farooq, Al Mamun, and Muaz bin Shams. Why your microphone is on? Can you tell me, my dear? These guys, you are keeping your microphone on. What is the reason? May I know? But the microphone on camera. This is the procedure that you can change from rectangular to polar. আমি আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাকে রেক্টেঙ্গুলার ভ্যালু দেওয়া থাকে, তখন তুমি পোলারে কিভাবে যাবা? সো দিস ইজ ইউর পোলার ভ্যালু। আশা করি এই জিনিসটা তোমরা যারা যারা জানতা না, হয়তো তারা প্র্যাকটিস করতে পারে, যারা তুমি ফলো করতে পারো। দেয়ার আর সাম আদার ডিফারেন্ট ওয়েজ এন্ড মিনস ইউ ক্যান নো দা, ইউ ক্যান ফলো দা চেঞ্জ, যেভাবে তোমার সম্ভব হয়। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে, আমাকে যদি এইটা দেওয়া থাকে, হোয়াট আই উইল ডু। দেখো আমার এটা কি লিখেছো তোমরা? জি স্যার। জি স্যার। এটা মুছে ফেলবো। ওকে,
ওকে, আমি এটা এখন মুছে ফেলছি। যেমন ধরো আমাকে এখন দেওয়া আছে, আমি এটা উল্টা দিকে যাব। এখন ধরো আমার পোলার ভ্যালুটা দেওয়া আছে। সাপোজ আমাকে দেওয়া আছে a is equal to আমার দেওয়া আছে a is equal to 5। আমি এইটা একই জিনিস দেখাই so that you are not confused। আমার দেওয়া আছে 53.13। হ্যাঁ, এখন আমি এখান থেকে কিভাবে পোলার ভ্যালু আমার দেওয়া আছে, দিস ইজ মাই পোলার ভ্যালু। এখন আমি রেক্টেঙ্গুলার ভ্যালুতে এই এর মানটা আমি কিভাবে বের করব, এটা আমি এখন বের করব। ওকে, দিস ইজ হাউ আমরা এখন আসো সেম ভাবে তুমি স্ক্রিনে এই জিনিসটা তোমাকে তুলতে হবে। আগে তোমাকে স্ক্রিনে এই জিনিসটা আগে তুলতে হবে। এগুলি দেখি। ওকে, দেখো আমরা শিফট তারপর অ্যাঙ্গেল। তুমি দেখো এটা কিভাবে তুলবা তুমি, হাউ উই উইল পুট। ফার্স্টে লিখবা 5 লিখবা 5, তারপর শিফট SHI, শিফট বাটনটা টিপবা। তারপর হচ্ছে দেখো একটা বাটন আছে তোমার এরকম দেওয়া আছে মাইনাস, রিকল বাটনের আগে এরকম একটা বাটন দেওয়া আছে। দেখো দেখতে পেরেছো, এরকম একটা রিকল বাটনের উপরে দেখো একটা বাটন দেওয়া আছে। রিকল বাটনের উপরে এরকম মাইনাস একটা ব্র্যাকেট দেওয়া আছে। সো এইটা দেওয়ার পরে তুমি দেখো, তারপর তুমি লিখো, কত লিখবা এখানে 53.13। তোমরা কি লিখতে পেরেছো এটা? হ্যাঁ জি স্যার, একটা গুণের চিহ্ন জি আসছে। স্যার পারছি। জি স্যার 53.13। এটা একটু গুরুত্ব দিয়ে তোমাকে এই জিনিসটা একটু লিখে নাও, তারপর বাসায় বসে একা একা প্র্যাকটিস করো। ওকে, এটা লেখার পরে তোমার স্ক্রিনে আসবে এই জিনিসটা চলে আসবে। স্ক্রিনে তোমার স্ক্রিনে আসবে 5 অ্যাঙ্গেল অফ আমরা কিন্তু এই জিনিসটা 5 শিফট রিকল বাটনের উপরে মাইনাস একটা ক্লোজিং ব্র্যাকেট 53.13 এই কথাটা টাইপ করবা। তারপর তোমার স্ক্রিনে এই পুরো লেখাটা চলে আসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। 53.13 সবার কি আসছে? ওকে, এখন তুমি করবা কি, শিফট বাটনটা টিপো, শিফট, তারপর তুমি শিফট বাটনটা টিপেছো আশা করি। তারপর এখানে মাইনাস চিহ্নটা দিবা। শিফট বাটনের পরে তুমি মাইনাস চিহ্নটা দিবা। মাইনাসের পরে তোমার এখানে আসবে, মাইনাসের পরে তুমি তোমার স্ক্রিনে দেখবা এখানে যে জিনিসটা আসবে a প্লাস বি আই আসবে, a প্লাস আই। তো এই জিনিসটা আসবে। হ্যাঁ, এইটা আসার পরে তুমি a প্লাস বি আই তারপর সমান সমান চিহ্ন দিবা। হ্যাঁ, সমান সমান চিহ্ন দেওয়ার পরে তোমার আসবে এখানে 3.00 আসবে। 000 এরকম অনেকগুলি জিরো আসবে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ভ্যালু। এটা চলে যাবে আমাদের ফার্স্ট ভ্যালু। ওকে, এখন সেকেন্ড স্টেজে আসো। তোমাদের কি আসছে? হ্যালো, জি স্যার আসছে। জি স্যার আসছে। যাদের আসছে তাদের ঠিক আছে, যাদের আসে নাই তারা আবার প্রথম থেকে এই প্রসিডিউরটা ফলো করো। আমরা যেটা স্ক্রিনে লিখে দিয়েছি বাবা, আবার প্রথম থেকে লিখে যাও, দেন ইট উইল কাম। এটা আসতে বাধ্য, কারণ দিস ইজ দ্য সিস্টেম। হয়তো তোমার কোথাও টিক দিতে ভুল হয়েছে, হয়তো আসে নাই, বাট ইট উইল কাম। ওকে, সো এখন আবার শিফট সেকেন্ড, ওকে, সেকেন্ড ভ্যালুটা আসো, শিফট টিপো, আবার শিফট, আবার সমান সমান চিহ্ন দাও, শিফট টিকে আবার সেকেন্ড স্টেজে আসো, শিফট টিপো, আবার সমান সমান টিপো, তখন আসবে তোমার 3. এই ভ্যালুটা আসবে তোমার 3.999 3.999। এটার মানে হচ্ছে 4।
3.999 মানে হচ্ছে গিয়ে 4 আর কি, এর মানে হচ্ছে +4 মানে আমার এখানে যদি এখানে -4 হতো তাহলে আমার এখানে মাইনাস আসতো, যেহেতু আমার +4 আসছে তার মানে আমার +4। এখন সবসময় মনে রাখবা যেহেতু আমার সেকেন্ড ভ্যালুটা সবসময় আমার একটা জে হবে, সেকেন্ড ভ্যালুর সাথে আমার একটা ইমাজিনারি ভ্যালু। ফার্স্ট ভ্যালুটা হচ্ছে কি আমার রেজিস্টিভ ভ্যালু, ফার্স্ট ভ্যালুটা আমার রেজিস্ট্যান্স, আর যদি প্লাস হয় তাহলে আমার সেকেন্ড ভ্যালুটা হচ্ছে কি আমার কি, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে কি আমার এটা হচ্ছে কি এক্সএল, আর যদি এটা মাইনাস হতো, হ্যাঁ এই যে দেখো প্লাস জে 4 তার মানে এটা হচ্ছে এক্সএল ভ্যালু। যদি তোমার জাস্ট কথার কথা যদি আমারটা মাইনাস হতো আর কি, যদি মাইনাস J4 হতো তখন আমার এই ভ্যালুটাকে আমি বলতাম XC, এই মানটার ভ্যালু হতো এই 4 এর মান হতো XC। তার মানে যদি প্লাস থাকে তা আমার XL, এই ভ্যালুটা XL ভ্যালু, মানে আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এটাকে বলি, আর XCটাকে বলি আমি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। দেখো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, XCটাকে বলি আমরা রিঅ্যাকট্যান্স, XLটাকে বলি আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর এটাকে বলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তার মানে XL রিঅ্যাকট্যান্স, Xটাকে আমরা বলি রিঅ্যাকট্যান্স, XL হলে ইন্ডাকটিভ আর XC হলে ক্যাপাসিটিভ। সো রিমেম্বার দিস থিংস। এই যার সাথে জে নাই সেটা হচ্ছে রেজিস্টিভ ভ্যালু, মনে রেখো রেজিস্টিভ ভ্যালু। আর যার সাথে XL আছে সে হচ্ছে, যার সাথে প্লাস আছে প্লাস জে সামথিং সেটা হচ্ছে ইন্ডাকটিভ ভ্যালু, আর যার সাথে মাইনাস আছে দেখো একটা মাইনাস আছে তার মানে মাইনাস থাকলে ক্যাপাসিটিভ আর প্লাস থাকলে ইন্ডাকটিভ। এই কনসেপ্টটা তোমাকে মনে রাখতে হবে, রিমেম্বার ভেরি ভেরি কেয়ারফুল। যদি কোনো মাইনাস ভ্যালু থাকে তার মানে এটা আমার ক্যাপাসিটিভ ভ্যালু, যদি প্লাস থাকে ইন্ডাকটিভ ভ্যালু, আর যদি কোনো কিছু না থাকে সিম্পল নাম্বার কোনো জেট এ নাই তার মানে এটা আমার রেজিস্টিভ ভ্যালু। তো রিমেম্বার, তার মানে আমি এই ইকুয়েশনটা দেখে বলে দিতে পারবো যে আমার একটা সার্কিট, এই যে দেখো 3 + J4, এই সার্কিটটা দেখে আমি বলে দিতে পারবো এই সার্কিট, এই ইকুয়েশনটার মানে হচ্ছে আমার এই একটা সার্কিট আছে যে সার্কিটের একটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে 3, তারপর একটা ইন্ডাক্টরের মান হচ্ছে, মানে ইন্ডাক্টর যার মান হচ্ছে 4 ওহম, এটার মান হচ্ছে 4 ওহম, তার মানে যে J4 ইন্ডাক্টিভ। তারপর যেহেতু এটা -4 তার মানে একটা ক্যাপাসিটর আছে যার মান হচ্ছে গিয়া, মানে এটা কিন্তু XL = 4 ওহম, তারপর আর একটা XC আছে যার মান হচ্ছে গিয়া 4 ওহম। বুঝতে পারছো? সো এই ইকুয়েশনটা এই এ আমাকে বলে দিচ্ছে এটা আমার একটা সার্কিট যার মান দেখো। সো রিমেম্বার দিস থিং জেন্টলম্যান, আমি কিন্তু তোমাকে জিনিসগুলি দেখাচ্ছি খুব রেক্টেঙ্গুলার, আমরা এখন দেখালাম পোলার টু রেক্টেঙ্গুলার, এটা মানে পোলার ভ্যালু আর হচ্ছে রেক্টেঙ্গুলার ভ্যালু। সো পোলার টু রেক্টেঙ্গুলার কিভাবে হয়, কিভাবে, দিস ইজ দা প্রসিডিউর। আর একটু আগে দেখালাম রেক্টেঙ্গুলার পোলার। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো, যারা এখনো বুঝতে পারো না সো ইউ টক টু ইউর ফ্রেন্ড যারা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, you must make a friendship or you must make a Facebook friendship with your electrical friend so that he can help you in your study or in your various difficult jobs and assignments, যেন তোমাকে হেল্প করতে পারে, কারণ তারা ইলেকট্রিক্যাল এই জিনিসগুলি শিখে আসছে। এই জন্য মাই রিকোয়েস্ট, ইলেকট্রিক্যালে যারা আছো তারা ইউ মাস্ট সাপোর্ট আদার্স, কেউ তোমার কাছে হেল্প চাই ইউ মাস্ট। This is all together আমরা ওই কোয়ালিটি ডে আজকে এখানে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দেব, তোমাদের আবার একটা পরীক্ষা আছে ক্লাস এটা আগে মুছছেন না স্যার, ওকে পরে মুছছেন। ওকে লিখে নাও। দ্যাটস ওয়াই তুমি যখন আমার সাথে ক্লাস করতে বসবা আমি আই এম রিকোয়েস্টিং ইউ স্পেশালি 103 তে, তুমি 101 এ ক্লাস করেছো অনেক কিছু লিখতে আমি বলি নাই, বাট 103 তে যখন আমি স্ক্রিনে কিছু লিখি ইউ মাস্ট রাইট ইট, কারণ